প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আজকে আলোচনা করব পেনাল কোডের 415 থেকে 511, অর্থাৎ আজকে পেনাল কোডের সর্বশেষ ক্লাস। এরপরে আর কোনো ক্লাস রিপিট করা হবে না। র্যাপিড রিভিশনের যে নতুন যে সাজেশন দেব, সেই সাজেশন থেকে শুধু আলোচনা করা হবে। আর এখন যে আলোচনা হচ্ছে সেগুলো র্যান্ডমই, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেকশন সেগুলো আলোচনা হচ্ছে। অর্থাৎ এর আগের ব্যাচে যে থরলি আলোচনা করা হয়েছে সেগুলোর যেহেতু ভিডিও আছেই, তাই আমরা যেই জায়গায় আপনাদের কনফিউশন হতে পারে সেই জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি মাত্র। আর যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য আগের ভিডিওগুলো যেহেতু দেখার সুযোগ আছে, তাই যেই সেকশনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি সেই সেকশনগুলো আলোচনা করব। এবং অন্যান্য যে সেকশনগুলো শুধুমাত্র সাজার সেকশন দেওয়া আছে সেগুলো তো আলোচনার দরকার নেই, আপনারা পড়লেই বুঝতে পারবেন। তবে সাজেশন দিয়ে দেওয়ার পরে সেই সাজার সেকশনগুলো কিভাবে সহজে মনে রাখা যাবে এই ধরনের কিছু টিপস নিশ্চয়ই আমি শেষের দিকে আলোচনা করব, র্যাপিড রিভিশন যে ব্যাচ শুরু হবে ওই সময়। আচ্ছা, আজকে আমরা সপ্তদশ অধ্যায়েরই কন্টিনিউ করব। প্রথমে আছে প্রতারণা, ধারা 415 থেকে আলোচনা শুরু করছি। সবকিছু ঠিক আছে কিনা ভাই বলবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি লাইনে থাকেন, কোনো সমস্যা হলে অবশ্যই স্মরণ করে দিবেন। আর ক্লাসটি লক্ষ্য করেন, কোনো জায়গায় কনফিউশন হলে প্রশ্ন করবেন। যারা লাইনে নাই তারা প্রশ্ন করতে চাইলে হাত উত্তোলন করবেন। হাত উত্তোলনের জন্য নিচের দিকে যে রিয়াকশন ট্যাব আছে সেখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন রেজ হ্যান্ড অপশন আছে, সেখানে ট্যাপ করলেই হাত উত্তোলন হবে, আমি বুঝবো যে কেউ প্রশ্ন করতে চাচ্ছেন। এছাড়া সর্বশেষে তো প্রশ্ন উত্তর পর্ব থাকছেই। তাহলে প্রতারণা বা চিটিং, তো আমরা ফ্রডও বলে থাকি, তো পেনাল কোডে ফ্রড বলছে না, সেটাকে চিটিং বলে সম্বোধন করা হচ্ছে। সংজ্ঞার ধারা হচ্ছে, যদি প্রশ্ন আসে প্রতারণার সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে, প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে 415-তে। অনেকেই ভুল করে প্রতারণার সংজ্ঞা বলতে 420, মানে প্রতারণা মানে 420 আমরা ধরে নিই। আসলে প্রতারণার সংজ্ঞা 415-তে দেওয়া আছে, এই কারণে এই প্রশ্নটা বারবার করা হয়, প্রতারণার সংজ্ঞা কত ধারায়। অনেকেই ভুল করে 420 দিয়ে দেন, আপনাদের সতর্ক করে দিলাম যেন আপনাদের সাথে এই চালাকিটা করতে না পারে বার কাউন্সিলের যারা প্রশ্ন করবে তারা। ইচ্ছাকৃত ও অবৈধভাবে নিজে লাভবান হবার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক ছলনা বা ছলচাতুরির মাধ্যমে প্রভাবিত বা প্ররোচিত করে অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করলে তা প্রতারণা বলে গণ্য হবে। ব্যাখ্যা বলা হচ্ছে, অসাধুভাবে তথ্য গোপন করানো এ ধারা মতে ছলনা মর্মে গণ্য হবে। তথ্য গোপন কিভাবে করা যায়? মনে করেন আপনি দোকানে গেলেন, আপনি খেজুরের গুড় ক্রয় করবেন। দোকানদারকে বলছেন, ভাই আমি এই যে গুড়টা নিব এর মধ্যে তো চিনি মিশ্রণ করা নাই। তো বলছে, না চিনি মিশ্রণ করা নাই, এটা একেবারে খাঁটি গুড়। আবার আপনি মধু ক্রয় করবেন, এটার মধ্যে তো চিনি দেওয়া নেই, তো না এটা একেবারে 100 ভাগ খাঁটি মধু। সে বলছে, কিন্তু যদি আসলে চিনি মিক্সড করা থাকে মানে খাঁটি না হয়, তাহলে সে প্রতারণা করছে প্রকাশ্যভাবে। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করলো, সে লিখে দিয়েছে যে খাঁটি মধু পাওয়া যায়, আপনি প্রশ্ন করলেন তারপর এটা খাঁটি মধু, তো সে কোনো উত্তর দিল না, তার মানে সে তথ্য গোপন করলো যে আসলে এখানে কোনো কিছু মিক্সড করা আছে। এই তথ্য গোপন করলেও, কোনো কিছু না বললেও, আমরা ধরে নিই যে নীরবতাই সম্মতির লক্ষণ, মানে কেউ সাইলেন্ট আছে মানে সে সম্মতি দিচ্ছে। তো আমি প্রশ্ন করছি এটা ভালো হবে, তো সে কোনো কথা বললো না, আমি ধরে নিলাম এটা ভালো হবে, প্রোডাক্টটা কিনে নিয়ে চলে আসলাম, আমি প্রতারণার শিকার হলাম। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আরেকটা বিষয় বলি, প্রয়োজনে আপনারা এই এই যে ডানে ফাঁকা জায়গা আছে এখানে লিখে নেবেন। সেটা হচ্ছে, 415 ধারায় প্রতারণার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির আর্থিক সুবিধা লাভ নাও থাকতে পারে। মানে যে অপরাধ করছে, একটা ব্যক্তির সাথে প্রতারণা করছে, মনে করেন খয়ের সাথে প্রতারণা করছে, তাহলে এখানে হচ্ছে ভিকটিম, ভিকটিমের দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি হবেই। কিন্তু যে প্রতারণা করছে মানে
মানে অভিযুক্ত ব্যক্তি বা আসামি, তার কোনো আর্থিক লাভ নাও হতে পারে। তার মানে অপরের ক্ষতি হলেও তার আর্থিক লাভ নাও হতে পারে। 415 ধারায় আর্থিক লাভটা কম্পালসারি না, অপশনাল। কিন্তু 420 ধারা বলা হচ্ছে প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য। এখানে প্রতারণার সাথে সম্পত্তি সমর্পণ, সম্পত্তি সমর্পণ বলতে এখানে ভিকটিম সবসময় একটা ক্যাশ বা কোনো না কোনো প্রোডাক্ট কি করবে, অপরাধীর হাতে তুলে দিবে। আর এই করার জন্য অসাধুভাবে পরিচিত করলে সেটার শাস্তি হবে হচ্ছে অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। মনে রাখবেন 420 ধারার অপরাধ কিন্তু জামিনযোগ্য। এইটা বেলেবল সেকশন, সহজে জামিন পাওয়া যায়। ওই কারণে আমরা আইনজীবীরা কি করি, 420-এর সাথে 406 বা 408 যুক্ত করে দিই। কারণ 406-এ শাস্তি 3 বছর, কিন্তু এইটা নন বেলেবল 406-এ। এই কারণে 406-এর কারণেই আর জামিন নিতে অসুবিধা হয়। প্রথম পর্যায়ে বাদীর সাথে আসামি একটা আপোষ করে নেওয়ার চেষ্টা করে, যেন জামিনটা সহজে হয়। আপোষের সাথে জামিন, টাকা পয়সা লেনদেন থাকলে টাকা পয়সা দিয়ে দিবে, মামলা শেষ হয়ে যাবে। তো এই ধরনের মামলা আমারও, আজকেও একটা মামলায় আসামি পক্ষ 1 লক্ষ টাকা দাখিল করলো, আমার বাদীকে দিল, আর মাত্র 55,000 টাকা থাকলো। তো প্রথমে 420 মামলায় ফাইলিং করেছিলাম। আসামি জামিন নেওয়ার জন্য সে বলল যে আমি টাকা পয়সা দিয়ে দিব। তো এই সুযোগটা আমরা পেয়ে গেলাম। এখন সে টাকা পয়সা না দিলে তার জামিন আর মানে বহাল থাকবে না। যখনই টাকা দেবে না তখনই ওয়ারেন্ট হয়ে যাবে। তো তিনি নিয়মিত টাকা দিচ্ছেন, আগামী ধার্য তারিখে টাকা পরিশোধ হয়ে যাবে, মামলা উত্তোলন হয়ে যাবে। তাহলে আমি যদি শুধু 420 ধারায় মামলা করতাম, তাহলে কিন্তু সহজে উনি জামিন পেয়ে যেতেন, টাকা আর উদ্ধার হতো না, টাকা পেতে অনেক দেরি হতো। 406 থাকার কারণে টাকাটা দ্রুত উদ্ধার হচ্ছে। একেবারে বাস্তব আমার কেস থেকে উদাহরণটা দিলাম। তো এখানে 420-এর সাথে প্রতারণার সাথে প্লাস সম্পত্তি সমর্পণ, অর্থাৎ যে আসামি সে অ্যাকচুয়ালি টাকা বা অন্য কোনো সম্পদ নেওয়ার জন্য তাকে পরিচিত করবে। তার মানে এখানে অর্থের একটা কানেকশন থাকবেই, মাস্ট। আর 420-এ অর্থের কানেকশন নাও থাকতে পারে। আশা করি 420 এবং 415-র যে পার্থক্য সেটা ধরতে পেরেছেন। বাকি সেকশনগুলো দেখে নেবেন প্রতারণার। এরপরে আমরা চলে যাই 425, অনিষ্ট, বিনাশ বা ক্ষতি সাধন, ইংরেজিতে মিসচিফ। এখানে নিচে কোথাও লিখে নেন, 426-এর উপরে দেখেন একটু জায়গা আছে, যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। এই কথাটা লিখে নেন, কেননা আসামি প্রয়োজনে নিজের ক্ষতি হোক তারপরে অন্যের ক্ষতি করবে, তার নিজের লাভ না হলেও। এবং 425 ধারায় যখন আসামি অন্যের ক্ষতি করবে, তখন নিজের কোনো লাভ নাও থাকতে পারে, বরং নিজের ক্ষতি হতে পারে, তাও অন্যের ক্ষতি করবে। মানে এখানে মিসচিপের উদ্দেশ্যই হচ্ছে অন্যের ক্ষতি করা, নিজের লাভ হোক হোক আর না হোক। নিজের লাভ হলে কিন্তু 425 ধারা আসবে না, তখন অন্য সেকশনে চলে যাবে। সেটা প্রতারণা হতে পারে, চুরি হতে পারে, বলপূর্বক আদায় হতে পারে। কিন্তু 425 হতে হলে আসামির কোনো আর্থিক লাভ থাকবে না। মানে নিজের ক্ষতি হতে পারে, নাও হতে পারে, কিন্তু শুধুমাত্র ভিকটিমের এখানে ক্ষতি হবে। এটা হচ্ছে মূল বক্তব্য। এরপরে আমি একটু পড়ে দিচ্ছি। জনসাধারণের বা কোনো ব্যক্তির, কোনো বিশেষ ব্যক্তির সম্পত্তি নষ্ট বা পরিবর্তনের মাধ্যমে ক্ষতি সাধন। তাহলে একটা সম্পত্তি আছে, সেটা পুরোপুরি নষ্ট করে দিতে পারে বা কোনোভাবে পরিবর্তন করে সেটা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটাই মিসচিপ। তাতে তো আসামির কোনো লাভ হলো না, কিন্তু ক্ষতি হলো ভিকটিমের। অপরাধীর কোনো বাস্তবিক প্রাপ্তি নেই, একটু আগে যেটা বললাম, যে নিজের কোনো লাভ হবে না। এমনকি নিজের ক্ষতি করেও ভুক্তভোগীর বাস্তবিক ক্ষতি সাধন করাই মুখ্য উদ্দেশ্য। ওই যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, এরকম। এই বাগধারাটা মনে রাখবেন। শুধুমাত্র হীন মানসিকতা ও অন্যের প্রতি বিদ্বেষের কারণে অত্র ধারার অপরাধ সংঘটিত হয়। তার মানে কেউ নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি করবে, তাহলে এটা রাগ, বিদ্বেষ এবং হীন মানসিকতা, একটা মানসিক আত্মতৃপ্তির জন্য আসামি এই কাজটা করে থাকে। কোনো সম্পত্তি পুড়িয়ে বা বরফ গলিয়ে বা আংটি নদীতে নিক্ষেপ করে বা নিজের সম্পত্তির ক্রোকাড়াতে তা ধ্বংস করে বিমার টাকা পেতে কোনো জাহাজ বা যানবাহন নিজেই ক্ষতিগ্রস্ত করে কোনো গৃহপালিত এজমালি অর্থাৎ যৌথ মালিকানাধীন পশু মেরে, মনে করেন আমি, আমার ভাই সহ 4-5 জন মিলে একটা ছাগল কিনলাম, কি করব, পিকনিক করব, অথবা কোরবানির ঈদে অনেক সময়
তিন চার ফ্যামিলি মিলে, তিন চারজন মিলে একটা গরু কোরবানি দেওয়া হয়। তো একটা গরু কিনা হলো, কিন্তু কোনো কারণে তাদের মধ্যে যদি ঝামেলা হয়, যার বাসায় গরুটা আছে সে মনে করছে যে আমি নিজেও খাবো না, অন্যকেও খেতে দেবো না, সে গরুটা কি করে ফেললো, মেরে ফেললো। তাহলে এই যে যৌথ মালিকানাধীন একটা গরু মেরে ফেলার কারণে তার তো নিজের মনে করেন যে হয়তোবা 30,000 টাকা বা 25,000 টাকা কি দেওয়া ছিল, ওই তার অংশ ছিল, তার নিজের টাকাটাও নষ্ট হলো, অন্যদেরও নষ্ট হলো। তো এই যে সংক্ষিপ্তভাবে আমি লিখেছি সম্পত্তি পুড়িয়ে, বরফ গলিয়ে, আংটি নদীতে নিক্ষেপ করে, এগুলো উদাহরণের একটা সংক্ষিপ্ত অংশ আমি তুলে দিয়েছি, উদাহরণ থেকে ছোট করে তুলে এনেছি। তো এতটুকু যদি মনে রাখেন তাও মনে থাকবে। যেমন বরফ গলিয়ে, মনে করেন যে কারো বরফ আছে, বরফ আমরা কি কাজে ব্যবহার করি, বিভিন্ন শরবত বা মাছ জাতীয় অন্যান্য যে খাবার আছে সেগুলোকে ভালো রাখার জন্য, বিশেষ করে ইলিশ মাছ সহ বা চিংড়ি মাছ, যেগুলো নদীর মাছ বা সাগরের মাছ, সেগুলো সংরক্ষণ করার জন্য বরফ ব্যবহার করে যারা ব্যবসায়ী তারা। তো এই বরফ একজন কিনে নিয়ে যাচ্ছে, সেই বরফটা যাত্রাপথে যদি গলিয়ে ফেলে, তাহলে তো যে গলিয়ে ফেললো তার কোনো লাভ হলো না, বরফ গলিয়ে পানি হয়ে গেল, কিন্তু যার বরফ তার তো ক্ষতি হলো। তো এই ধরনের দেখেন উদাহরণ আছে, প্রয়োজনে একটু বিয়ার একটা দেখে নেবেন, অথবা এতটুকু মনে রাখলেও আপনারা ধরতে পারবেন যে হয়তো এটা মিসচিপ। শুধু মনে রাখতে হবে আসামির কোনো লাভ হচ্ছে না, কিন্তু ভিকটিম যে ভুক্তভোগী, সাফারার, তার ক্ষতি হচ্ছে। আর এইটা আমরা যেহেতু 17 অধ্যায় পড়ছি, 17 অধ্যায় মানে অফেন্স এগেইনস্ট দ্য প্রপার্টি, অর্থাৎ সম্পত্তি রিলেটেড অপরাধ। তাই এখানে 415 প্রতারণার ক্ষেত্রেও সম্পত্তির একটা কানেকশন থাকতে পারে। 420-এ অবশ্যই সম্পত্তির লাভটা বা অর্জনটা আসামির কাছে চলে যাবে, এবং এখানেও কিন্তু সম্পত্তি বা টাকা পয়সা ক্ষয়ক্ষতি হবেই, মানে যেটার আর্থিক মূল্য আছে সেটার ক্ষতি হতে হবে। যেটার আর্থিক মূল্য নেই সেটার ক্ষতি হলে কিন্তু এই সেকশনগুলো আসবে না। কারণ সম্পত্তির বিরুদ্ধে যেহেতু অপরাধ, তাই সম্পত্তির বিরুদ্ধে সম্পত্তির যদি ক্ষতি না হয় তাহলে কিন্তু এই সেকশনগুলো কাজ করবে না। তো পশু মেরে ফেলে বা শস্য ক্ষেতে গবাদি পশু প্রবেশ করে, মনে করেন কারো ধানের জমি আছে, সেখানে দুইটা গরু ছেড়ে দেওয়া হলো, ধান খেয়ে নিল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এটা করলেও কি হবে, মিসচিপ হবে। ইত্যাদি উপায়ে অনিষ্ট, বিনাশ বা ক্ষতি সাধন, মিসচিপ সংঘটিত হতে পারে। তো মিসচিপের সংজ্ঞা দেওয়া হলো, এখানে দেখেন 426 এবং 427। 426-এ টাকার পরিমাণটা সেকশনে উল্লেখ করা নাই বেয়ার অ্যাক্টে, কিন্তু 427-এ বলা আছে 50 টাকা বা তদূর্ধ্ব পরিমাণ যদি অনিষ্ট, বিনাশ বা ক্ষতি সাধনের শাস্তি কি হবে, অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তো এখানে 426-এ ডিরেক্ট বলেছে 3 বছর, বলেছে যে ক্ষতি সাধনের শাস্তি কত, 3 মাস, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এই টাকার পরিমাণটা উল্লেখ নাই, 50 টাকার কম পরিমাণ, এই টাকার পরিমাণটা কিন্তু আইনের ভেতরে উল্লেখ নাই। তো আমি কেন দিলাম, কারণ 427 ধারায় বলছে 50 টাকা বা তার বেশি পরিমাণ হলে 2 বছর। তাহলে 426-এ আমি বুঝতে পারছি 50 টাকার কম হলে 426 প্রযোজ্য হবে। তাই এখানে আপনাদের সুবিধার্থে 50 টাকার কম কথাটা আমি নতুন করে অ্যাড করেছি, যেটা কিন্তু বিআর অ্যাক্টে নাই, কেউ কনফিউজড হবেন না এটা বিষয়ে। আচ্ছা, আমরা চলে যাব পরের সেকশনে। এরপরে যে সেকশনগুলো আছে ট্রেসপাস, আপনারা পড়লে বুঝতে পারবেন। যেটা আলোচনা করব 445 আলোচনা করব, এরপরে 445 হচ্ছে অপথে গৃহপ্রবেশ, ইংরেজিতে হাউস ব্রেকিং। হাউস ব্রেকিং শব্দটাই বেশি ব্যবহৃত হয়, বা গৃহ ভঙ্গ বা অপথে গৃহপ্রবেশ। সংজ্ঞা হচ্ছে দিনের বেলায় শীত কেটে দরজা জানালা ভেঙ্গে এই গৃহে প্রবেশ। প্রবেশ দুইবার আছে, একবার কেটে দিলেই হবে। মূলত 6 উপায়ে এ ধারার অপরাধ সংঘটিত হয়। দেখেন এখানে দিনের বেলা কেন বলেছি, কারণ একই সেকশনের রাতের বেলার জন্য আলাদা সেকশন নির্ধারণ করা হয়েছে তাই। সহায়তাকারী বা নিজ তৈরি পথে গৃহে প্রবেশ, অর্থাৎ যে গৃহে প্রবেশ করবে ট্রেসপাসার, সে নিজেই একটা পথ উন্মুক্ত করবে, অথবা তার সহায়তাকারী মানে অপরাধে সহায়তা করে বা অ্যাকমপ্লিশ, তার তৈরিকৃত, মানে সঙ্গে আরো ব্যক্তি আছে, তারা শীত কেটে দিল বা জানালার গ্রিল কেটে দিল, বা যে সীমানা প্রাচীর আছে সেখানে মই লাগিয়ে দিল, সেই মই বেয়ে উঠে গেল অপরাধী।
মই দিয়ে সীমানা প্রাচীর টপকিয়ে গৃহে প্রবেশ, মালিকের অনুমোদনহীন পথে গৃহে প্রবেশ। মানে একটা পথ আছে, সেটা হয়তোবা হালকা করে ঘিরে রেখেছে, তো সেই পথ দিয়ে যাতায়াতের অনুমতি নাই, মালিক ওই পথ ব্যবহারও করে না, কারো যাতায়াতের অনুমতিও নাই, সেই পথ যদি ব্যবহার করে। তালা লাগানো আছে দরজায়, তালা খুলে গৃহে প্রবেশ করলো। অপরাধমূলক বল প্রয়োগের বা আক্রমণ বা ভয় দেখিয়ে গৃহে প্রবেশ করলো, অর্থাৎ দরজা দিয়ে বা সোজা পথেই যাচ্ছে, কিন্তু মালিক বাধা দিল, তাকে ভয় দেখালো যে প্রবেশ করতে না দিলে খবর আছে, হয়তো বা ভয় দেখাচ্ছে, মেরে ফেলবে, আক্রমণ করবে, এরকম। বন্ধকিত পথ উন্মুক্ত করে গৃহপ্রবেশ, হয়তো বা একটা দরজা ছিল, সেখানে কোনো কিছু আটকিয়ে দিয়ে টেম্পোরারি ভাবে সেটা কি করা আছে, ব্লক করা আছে, আটকানো আছে, দরজা বন্ধ করা আছে, সে দরজাটা খুলে সেই পথ দিয়ে প্রবেশ করলো। অথবা জানালা বন্ধ করা আছে, জানালাটা খুলে সেই পথ দিয়ে প্রবেশ করলো। তো এই ছয় উপায়ে যদি কেউ গৃহে প্রবেশ করে, সেটা দিনের বেলায়, তাহলে 445 ধারার অপরাধ হবে অপথে গৃহে প্রবেশ বা হাউস ব্রেকিং। এখানে হাউস ব্রেকিং শব্দটা যদিও মনে হচ্ছে ভেঙে চুরেই প্রবেশ করবে, ভেঙে চুরে নাও প্রবেশ করতে পারে। ওই যে মই দিয়ে টপকিয়ে কোনো কিছু তো ভাঙা লাগছে না, কিংবা হয়তোবা দরজা দিয়ে প্রবেশ করলো মালিককে ভয় দেখে, তাহলে কি কোনো কিছু ভাঙা লাগছে? লাগছে না। তো এখানে হাউস ব্রেকিং শব্দটার সাথে আপনারা পরিচিত হন, কিন্তু কনফিউজড হবেন না যে হাউস ব্রেকিং মানে ঘর বাড়ি ভেঙে ফেললো, তেমন কিছু না। তো হাউস ব্রেকিংটাও কিন্তু একটা ট্রেসপাসের অংশ। এরপরে আমি 463 পড়বো। 463 স্ক্রিনে আসছে, একটু অপেক্ষা করেন। ধারা 463। 463-তে আছে জালিয়াতি বা ফরজারি। জালিয়াতি বা ফরজারি বলতে আমরা কি বুঝি? জনগণ বা কোনো ব্যক্তির ক্ষতি, অনিষ্ট সাধন বা প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রণয়ন করলে তা জালিয়াতি হবে। তাহলে এখানে আপনারা ধরে নিতে পারেন, এখানে নিজদের লিখে নেন, আপনারা নিজদের লিখে নেন যে প্রতারণার সাথে যখন কোনো ডকুমেন্ট যুক্ত হবে, অর্থাৎ 415-তে শুধুমাত্র প্রতারণার কথা বলা হয়েছে, সেইটা ডকুমেন্টারি কোনো নাও থাকতে পারে, কিন্তু 463-তে জালিয়াতি হতে হলে অবশ্যই একটা মিথ্যা দলিল তৈরি করতে হবে, যে কোনো ধরনের ডকুমেন্ট। হ্যাঁ, কোনো কাগজপত্র থাকতে হবে, মানে লিখিত কোনো কিছু থাকতে হবে। 415-তে 420-এ প্রতারণার জন্য লিখিত কোনো কিছু নাও থাকলে হবে, কিন্তু 463-তে মিথ্যা লিখিত কোনো কিছু তৈরি করবে, যে কোনো কাগজের উপরে কোনো কিছু তৈরি করতে পারে। সেটাই যদি কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে কাউকে ঠকানোর জন্য যদি কেউ তৈরি করে, তাহলে সেটা কি হবে? জালিয়াতি হবে। সোহেল রানা ভাই, কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার ওই বলেন। যে 448-এ এটা স্যার আপনার মিস্টেক আছে, 1 বছর আপনার 1,000 টাকা আপনার হবে স্যার, আপনার 3 মাস আপনার এখানে ইয়ে আছে, শাস্তির। আচ্ছা, এইটা দয়া করে এই ধরনের ছোটখাটো মিস্টেক গুলো আপনারা এই ক্লাসের মধ্যে না বলে জাস্ট টেক্সট করে দিবেন, আমি সংশোধন করে দিয়ে দিব, যার চোখে পড়বে। কত ধারা বললেন? জি স্যার। চারশো কত আটচল্লিশ ধারায় স্যার। বলেন? এটা 448। আপনাদের 448। সময় নষ্ট, আপনাদের সময় নষ্ট হলো, আমাকে নোট রাখতে হলো, এটা আবার পরবর্তীতে দিয়ে দিতে হবে। কারণ আপনারা যদি জি টেক্সট দিয়ে দিতেন, ওইটা কপি করে আমি গ্রুপে দিয়ে দিতাম এবং আমার নোটটা সংশোধন করে নিতাম। আর জি কোনো জি কিছু আছে স্যার। বলেন। আপনাকে জি অসংখ্য না স্যার। ধন্যবাদ ভাই। জি না স্যার। স্যার ওকে স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। ক্লাস বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনি লাইনে থাকেন যদি নয়েজ না হয়। তো এখানে জালিয়াতি আর প্রতারণার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রতারণার জালিয়াতি ভিন্ন তেমন কিছু না। প্রতারণাতে হয়তো বা ডকুমেন্ট থাকবে না, কিন্তু জালিয়াতির ক্ষেত্রে মাস্ট বি, দেয়ার উইল বি এ ফলস ডকুমেন্ট, মানে মিথ্যা দলিল থাকবে। তো এবার মিথ্যা দলিলটা কি সেটা আবার বলা আছে 464-তে, মিথ্যা দলিল প্রণয়ন বা প্রস্তুতকরণ। প্রস্তুতকরণ বা প্রণয়ন বা তৈরিকরণ, তাহলে মেকিং, কোনো কিছু তৈরি করবে, মেকিং এ ফলস ডকুমেন্ট, এটা আবার কি? এটা সংজ্ঞা দেখে নিই। মূলত তিনটি উপায়ে মিথ্যা দলিল প্রস্তুত করা যায়। এই তিনটি শব্দ দিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, বলতে পারে কয়টি উপায়ে মিথ্যা দলিল প্রণয়ন করা যায়। অপশনে থাকবে একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে উত্তর হবে তিনটি, এটা মনে রাখবেন। প্রথমত, 1 নম্বর,
প্রতারণামূলকভাবে আংশিক প্রস্তুত বা স্বাক্ষর বা সিলমোহর বা কোনোভাবে সম্পাদন করে কোনো দলিল প্রস্তুত বা উক্ত উদ্দেশ্যে চিহ্ন স্থাপন। আমরা যে সিল ব্যবহার করি অ্যাডভোকেটরা বা কোর্টে গোল সিলমোহর ব্যবহার করা হয়, এইটা যদি ব্যবহার করা হয় আংশিকভাবে বা স্বাক্ষর দিয়ে, তাহলে এটা একটা উপায়। সেটা অবশ্যই প্রতারণার উদ্দেশ্যে থাকতে হবে। তার মানে জালিয়াতির সাথে প্রতারণার একটা ডিরেক্ট কানেকশন আছে। প্রতারণার সাথে কোনো দালিলিক কোনো কিছু যুক্ত হলেই, কিন্তু লিখিত কোনো কিছু যুক্ত হলেই সেটা জালিয়াতি হয়ে যায়। তার মানে প্রতারণা কিন্তু অশিক্ষিত ব্যক্তিও করতে পারবে, আর জালিয়াতি করতে হলে কিন্তু শিক্ষিত ব্যক্তির দ্বারা করতে হবে। তার মানে এখানে যেহেতু ডকুমেন্ট থাকবে। দ্বিতীয়ত, প্রতারণামূলকভাবে কোনো দলিলের কোনো অত্যাবশ্যকীয় অংশ কেটে পরিবর্তন করা। তাহলে এক নম্বরে হচ্ছে নতুন নিউ কোনো কিছু তৈরি করা, আর দুই নম্বরে হচ্ছে নতুন কোনো কিছু তৈরি করছে না, এক্সিস্টিং বা আগে থেকে একটা ডকুমেন্ট আছে সেটাকে টেম্পারিং করা। টেম্পারিং শব্দটা মানে আংশিক পরিবর্তন করা, যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ, যে অত্যাবশ্যকীয় অংশ, খুবই নেসেসিটি যে পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। আমার কাছে একটা মামলা আছে, আমি ফাইলিং করেছি। আসামি পক্ষ কি করেছেন, একটা দলিল যেটা বাদী পক্ষের পিতা বিক্রয় করেছেন। তো এখানে দলিলের দাগ নাম্বার থাকে, খতিয়ানে একটা খতিয়ান থাকে এবং দাগ নাম্বার থাকে। তো এখানে দাগ নাম্বারের জাস্ট একটা অক্ষর, 86 88, 486 এবং 488, এই শেষের 8 এবং 6 একটু টেম্পার করেছে, 8টাকে মুছে দিয়ে 6 করেছে। কেন করেছে? কারণ তাহলে ভিন্ন জমি পাচ্ছে, একটু দামি জমি পাচ্ছে এই কারণে। তো এটা করার কারণে বাদী ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদী আমার কাছে আসছে, আমি এই জালিয়াতির মামলা করে দিয়েছি। মামলা করাই, প্রথমে তদন্ত হয়, তদন্তে আমার পক্ষে রিপোর্ট আসে, তারপরে ডিরেক্ট ওয়ারেন্ট দেয় আসামিদের। সেই মামলাটা এখনো চলমান আছে। তাহলে এটা কেন উদাহরণ দিলাম? এই যে দলিল যেটা আগে থেকে ছিল সেটাকে টেম্পারিং করা বা আংশিক পরিবর্তন করা, তার মানে নতুন কোনো কিছু সৃষ্টি করছেন না, পুরাতনটাকে পরিবর্তন করছে বা ঘষামাজা করে পরিবর্তন করছে, এটাকে টেম্পারিং বলে। চেকের ক্ষেত্রে হতে পারে, মনে করেন চেকে অ্যামাউন্ট বসানো আছে 1 লক্ষ টাকা, সেখানে ঘষে মেজে 2 লক্ষ টাকা করা হলো, অথবা তারিখ ব্যাকডেট হয়ে গেছে, তারিখটাকে হয়তো বা একটু আপডেট করে দিল। তৃতীয়ত, প্রতারণামূলকভাবে কোনো উন্মাদ বা নেশাগ্রস্ত ব্যক্তির নিকট হতে স্বাক্ষর বা সিলমোহর গ্রহণের মাধ্যমে দলিল প্রস্তুতকরণ। তাহলে উন্মাদ বা নেশাগ্রস্ত ব্যক্তির হতে স্বাক্ষর বা সিলমোহর গ্রহণের মাধ্যমে দলিল প্রস্তুতকরণ, তার মানে এখানেও নতুন কোনো কিছু সৃষ্টি করছে, কিন্তু এখানকার যে ভুক্তভোগী বা যে সম্পাদন করছে দলিলটা, তিনি হচ্ছেন একজন উন্মাদ বা নেশাগ্রস্ত ব্যক্তি। তাহলে 1 নম্বরেও নতুন কোনো কিছু, 3 নম্বরেও নতুন কোনো কিছু, 2 নম্বরে পুরাতনটাকে একটু ঘষামাজা করা বা টেম্পারিং করা। এখানে আপনাদেরকে আমি একজন প্রশ্ন করব, যে এখানে উন্মাদ এবং নেশাগ্রস্ত ব্যক্তি থেকে স্বাক্ষর নিলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে উন্মাদ বা নেশাগ্রস্ত ব্যক্তি যখন স্বাক্ষর দেয় তিনি বুঝতে পারেন না কি করছেন। আমরা ভিডিও দেখছি যে, মনে করেন যে একটা আহ, ঠিকানা লেখা কাগজ নিয়ে আসছে একজন আরেকজনের সামনে এবং বলছে, ভাই এই ঠিকানাটা কোথায় বলেন তো, আমি এখানে নতুন। তখন কাছে নিয়ে যাও, এইভাবে একটা টোকা দিয়ে দিচ্ছে। এভাবে টোকা দিয়ে কি করছে, তাকে মোহিত করে ফেলছে। এটাকে নাম দিয়েছে শয়তানের নিঃশ্বাস। এটা একটা ড্রাগ, ঔষধ। এটা মানুষ কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে, ওই নেশাগ্রস্তর মতোই। তো এটা যদি করে, তবুও কিন্তু এই জালিয়াতির মধ্যে আসতে পারে। ওই অবস্থায় মনে করেন মোবাইল ফোন, আমরা ভিডিওতে দেখছি মোবাইল ফোন নিয়ে নিচ্ছে, তারপরে কাছে কোনো ক্যাশ থাকলে নিয়ে নিচ্ছে, সবকিছু নিয়ে নিচ্ছে, মূল্যবান সম্পদ নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। ওই সময় যদি তার কাছে থাকা কোনো ব্যাংকের চেক থাকে, ওই চেক বুকে ওই তার যদি স্বাক্ষর নিয়ে নেব, এখানে একটু স্বাক্ষর দেন, তো স্বাক্ষর নিয়ে নিল, এবং সেটা দিয়ে পরবর্তীতে মামলা করলেও কিন্তু সে যদি প্রমাণ করতে পারে যে আমি ওই ওই সময় নেশাগ্রস্তের মতো ছিলাম, আমাকে এইভাবে মোহিত করে, হিপনোটাইজ করে, তাহলে কিন্তু এই সেকশনের মধ্যে আসবে। কারণ সে যে কাজটি করছে, সই করছে, সে কিন্তু না বুঝে করে ফেলছে, কারণ তার তখন কমন সেন্সও কাজ করছে না। তো এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে উন্মাদ নেশাগ্রস্তর সাথে শিশু শব্দটা যুক্ত করতে পারতো, কেন শিশু শব্দটা যুক্ত নাই? কারণ শিশু থেকে সই নিল, তো শিশু দিয়ে দিবে, বললো বাবা এখানে একটু তোমার নাম লিখো তো,
একটা প্রাইমারিতে বা হাই স্কুলে পড়া একটা ছেলে যার মনে করেন যে সে সই করতে পারে, তার থেকে তো সই নিতেই পারে। তো সই নিলে, শিশু থেকে যদি সই নাই, তাহলে কি মিথ্যা দলিল প্রণয়ন হতে পারে না? হতে পারে কিনা? এখানে শিশু শব্দটা মিসিং কেন? এর মধ্যে থাকলে সমস্যা কি হতো? এটা বিষয়ে কেউ কোনো মন্তব্য করবেন কিনা? যারা লাইনে আছেন তারা করতে পারেন, অথবা যিনি নতুন করে বলতে চাচ্ছেন তিনিও করতে পারেন। কেউ হাত উত্তোলন করেন, অথবা সোহেল রানা ভাই কিছু বলবেন এই বিষয়ে? স্যার এখানে একটা আপনার অপ্রকৃতি চর্চা একটা আপনার কথা আছে, এটা স্যার আপনার কিভাবে ব্যবহার হবে? অপ্রকৃতিগ্রস্ত মানে পাগল বা উন্মাদ। এখানে তো চাইল্ড বা শিশু নাই, বা মাইনর নাই। আমি জি, বলছি মাইনর শব্দটা কেন থাকলো না? থাকতে পারতো কিনা? কারণ মাইনর আর আচ্ছা। উন্মাদ, নেশাগ্রস্ত, এগুলো কিন্তু আমরা দেখেছি একসাথে থাকতে। কোথায় দেখেছি? ওই যে আমরা, ডিসেবিলিটি আপনার হ্যাঁ, জেনারেল, তামাদিয়া নেই। হ্যাঁ, তামাদে আইনে 6 ধারায় দেখেছি আমরা এই তিনটা একসাথে থাকতে। আবার আমরা দেখেছি জেনারেল এক্সেপশন, যেগুলো সাধারণ ব্যতিক্রম, তার মধ্যেও কিন্তু শিশুর কাজ কি হবে না, আহ, আপনার অপরাধ হবে না। তার মানে উন্মাদ আর শিশুর মধ্যে খুব একটা পার্থক্য নাই। তো এখানে কেন শিশু থাকলো না? স্যার এটা শিশু আমার তো প্রশ্ন। অশিক্ষিত স্যার, আপনার উনি তো না, অশিক্ষিত হতে পারে ক্লাস ফাইভ, শিশুরা। ক্লাস 5-এ পড়া একটা ছেলে যে স্বাক্ষর করতে পারে, সে তো অশিক্ষিত বলতে সে মনে করেন লিখতে পারে। এখানে জি স্যার, তাহলে একটা পড়তে অশিক্ষিত, পড়তে পারবো না। মনে করেন যে একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি অশিক্ষিতও যদি হয়, তার যদি টিপসই নেওয়া হয়, তাহলে কি জালিয়াতি হবে না? নিরক্ষর ব্যক্তি যে সই করাই জানে না, কিন্তু তার বয়স 25 বছর, সে টিপসই নিল, তাহলে কি সেটা জালিয়াতি হবে না দলিলে টিপসই নিলে? হবে স্যার। হবে তো। হবে। তাহলে শিশু থাকা উচিত ছিল কিনা, এটা মনে হচ্ছে কিনা আপনাদের? জি স্যার। তো এটার তো আমাদের একটু ভাবতে হবে। আমরা ভাবলে আইনকে বুঝতে পারবো। আচ্ছা, শিবলি ভাই বলেন তো কি বলবেন? এখানে শিশু তো সাধারণত আমরা জানি চুক্তি করার আইনগত কোনো অধিকার তার নাই, কাজেই শিশুকে এখানে রাখা হয়নি। এখানে দলিল আচ্ছা, প্রণয়নের বিষয় তো তার আসবেই না। আচ্ছা, যদি কোনো শিশুর এইভাবে একটা সই নিলাম, নিয়ে সেটা দলিল প্রণয়ন করি, করার পরে সেটা কি জালিয়াতি হবে কি হবে না? এটা বিষয়টা হ্যাঁ বা আসছে না আসলে বলেন। শিশুটি কনসেন্ট দিচ্ছে কিনা। না, সেটাই তো, জালিয়াতি হবে কি হবে না সেটাকে বলেন। যদি শিশুর থেকে কোনো সই নেওয়া হয়, সেক্ষেত্রে হ্যাঁ বা না এটা বলেন। চুক্তি আইন অনুযায়ী তার কোনো না, জালিয়াতি হবে না এটা, কিন্তু চুক্তি আইন অনুযায়ী এটা কোনো চুক্তি হবে না আর কি, যেহেতু সে। এখানে সই নিলেও তার কোনো লিগ্যাল ভ্যালু নাই, কারণ জি। একজন মাইনর চুক্তি করতে পারে না। আর যেহেতু ডকুমেন্টে সই নিচ্ছে, এই শিশুর সই নিয়ে কোনো লাভ নাই। এবং যে সই নিচ্ছে সে তো আর কি না, বোকা না, বরং সাধারণ মানুষের থেকে যারা জি স্যার। জালিয়াতি প্রতারণা করে তারা মানে বেশ ধূর্ত মানুষ। তো তারা শিশুর সই নিয়ে কি করবে? কোনো লাভ নাই তো। লাভ আছে কি? ঠিক আছে। জি। কারণ জি স্যার। শিশুর নামে তো কোনো প্রপার্টি নাই। শিশুর বাবার প্রপার্টি থাকতে পারে, শিশুর নামেও যদি প্রপার্টি থাকে, মনে করেন তার বাবা তার নামে ব্যাংকে কি রাখছে, টাকা রাখছে, বা তাকে কোনো পুকুর লিখে দিয়ে রাখছে, কোনো বাড়ি লিখে দিয়ে রাখছে, তার দাদা বা বাবা বা কোনো আত্মীয় স্বজন। কিন্তু তার থেকে যদি লিখেও নেওয়া হয়, তার কোনো ভ্যালু নাই, কারণ শিশুর কনসেন্ট দেওয়ার কি নাই, ক্ষমতা নাই। মানে সে, শিশু কখন কোনো লিগ্যাল পার্সন না। লিগ্যাল পার্সন হতে হলে তাকে 18+ হতে হবে, তাই তো? জি। আচ্ছা, ধন্যবাদ। এই পয়েন্টটা আলোচনার দরকার ছিল না, অনেকের ক্লিয়ার হলো জি বিষয়টা। স্যার। তো এখানে বাকি যে উদাহরণগুলো আছে এগুলো একটু দেখে নেবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এরপরে আমি চলে যাই 497, অ্যাডাল্টারি। আচ্ছা শিবলি ভাই, আমি যেভাবে এই যে গুরুত্বপূর্ণ সেকশনগুলো আলোচনা করছি, সেটা ঠিক আছে কি না সবগুলো আলোচনা করা দরকার? সোহেল ভাই বলেন, সবগুলো আলোচনা করব না এইভাবেই ঠিক আছে? জি। না, এটা ঠিক আছে স্যার, আপনি যে- অনেক সময় লেগে যাবে তো আপনার আহ, আপনার এটাই আমাদের ঠিক আছে স্যার। আমি, শিবলি ভাই বলেন। জি ঠিক আছে, যেহেতু প্রথমে একবার আমাদের ক্লাস করে আমরা র্যান্ডম পড়ে গেছি, এখন ইম্পর্টেন্ট গুলো একটু অল্প সময় শেষ করা দরকার। এটা এখানে সমস্যা নেই। ইম্পর্ট ইম্পর্টেন্ট গুলো আলোচনা করছি। ভিডিও সাইজ ছোট হবে, দ্রুত আলোচনা শেষ হয়ে যাবে। র্যাপিড রিভিশনে তো আবার আলোচনা করবই।
আর এখান থেকেই আশা করি এখন যেগুলো আলোচনা করছি এখান থেকে আপনি 50% প্লাস কমন পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যেগুলো সাজার সেকশন সেগুলো যুক্ত হবে সাজেশনে, যেগুলো আমি আলোচনা করছি না। তবে কেউ পড়তে গিয়ে যেগুলো আলোচনা করছে না সেখান থেকে প্রবলেম বের হলে অবশ্যই আমাকে টেক্সট করবেন, মেসেজ করে দিবেন, আমি সেটা তাকে আলাদাভাবে বুঝিয়ে দেবো, অথবা পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেবো, অথবা এক্সট্রা একটা ক্লাসের ব্যবস্থা করে দেবো। তবে আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, এই কারণে এইভাবে যাচ্ছি। আর ইম্পর্টেন্ট জায়গাগুলো যদি আলোচনা করি, কেউ যদি পড়াশোনা নাও করে, এই যে ক্লাস এবং ভিডিও দেখলে কিন্তু তার হয়ে যাচ্ছে। কারণ অল্প জিনিস যেহেতু আলোচনা করছি, অল্প জিনিস মাথায় বেশি থাকবে। থাকবে কিনা? জি, তা তো অবশ্যই। আচ্ছা, তো ধন্যবাদ। তো এখানে অ্যাডাল্টারি কোনো স্ত্রী লোকের সম্মতিতে কিন্তু তার স্বামীর বিনা সম্মতিতে যৌন সঙ্গম ব্যভিচার বলে গণ্য হবে। অ্যাডাল্টারি, ব্যভিচার, আমাদের ইসলামী ভাষায় যেটাকে বলা হয় জিনা, জিনা করা একটা মহাপাপ। তো এটা যদি করা হয় আইনে, পেনাল কোডেও কিন্তু এটাকে অ্যাডাল্টারি বলা হচ্ছে, ব্যভিচার বলা হচ্ছে। এই ইসলামিক কান্ট্রিগুলোতে যদি এই ধরনের ব্যভিচার করা হয়, সেখানে শাস্তি কি? দুইজনকেই মাটির নিচে গলা অবধি পুঁতে ফেলা হবে, তারপরে কঙ্কর পাথর নিক্ষেপ করে তাদেরকে মৃত্যু নিশ্চিত করা হয়। এই তো। তো আমাদের দেশে সেটা যেহেতু প্রযোজ্য না, আমাদের দেশে পেনাল কোডের এই সেকশনটাই প্রযোজ্য হয়। নারী শিশু আইনে কিন্তু ব্যভিচার যায় না। এটা পেনাল কোডের 497 ধারাতেই কিন্তু মামলা হয় বাস্তবে। নারী শিশু যদিও মনে অনেকে হতে পারে যে নারী শিশু আইনে যেতে পারে, কিন্তু না। অ্যাডাল্টারি এখনো বলবৎ আছে বাস্তবে, কিন্তু এই সেকশনটাই কাজে লাগে। নারী শিশুর কোনো সেকশন নাই ফর অ্যাডাল্টারি, অ্যাডাল্টারির জন্য। তো এখানে দেখেন দুইজনের সম্মতি যদিও থাকে, তো স্ত্রী এক মানে কোনো ব্যক্তির যদি ওয়াইফ অন্য কোনো পরপুরুষের সাথে যদি সম্পর্কে জড়িয়ে ফেলে, আহ, মানে পরকিয়া করে বা শারীরিক সম্পর্ক করে বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে চলে যায়, সেই ক্ষেত্রে সামাজিকভাবে, তারপরে মানসিকভাবে, ভালোবাসার দিক দিয়ে, সব দিক দিয়ে পুরুষটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই পুরুষেরই এই ক্ষেত্রে মামলা করার অধিকার আছে। তার মানে যার স্ত্রী ব্যভিচার করলো সেই ব্যক্তি কিন্তু মামলা করতে পারবে। এক্ষেত্রে প্ররোচনাকারী হিসাবে স্ত্রীটির শাস্তি হবে না, মানে এখানে স্ত্রীটিকে ভালনারেবল বা একজন নাজুক বা নিরীহ ব্যক্তি হিসাবে গণ্য করা হচ্ছে। তাই এখানে আসামি শুধুমাত্র ব্যভিচারকারী পুরুষটি হবে, এবং ব্যভিচারকারী পুরুষটির শাস্তি হতে পারে অনূর্ধ্ব 5 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। অনেক বিয়ার অ্যাক্ট যেগুলো আছে এই ছোট সাইজের, সেগুলোতে এখানে 5 বছরের পরিবর্তে 7 বছর আছে বাংলাতে, কিন্তু ইংলিশে 5 ইয়ার্সই আছে। অনেকে কনফিউজ হতে পারেন, তাই আমি এটা বলে দিলাম, এটা 5 বছরই সঠিক। আর 498 জি ধারায় স্যার। কোনো বিবাহিত নারীকে প্রলুব্ধকরণ বা অন্যত্র গমন বা আটককরণের শাস্তি, তার মানে এখানে শারীরিক সম্পর্ক হয়নি, সম্পর্কের একটা প্রস্তুতি চলছে, তার মানে অ্যাডাল্টারির প্রস্তুতি স্টেজে যদি ধরা পড়ে যায় তারা, সেক্ষেত্রে সাজা 5 বছর না হয়ে 2 বছর হবে। কি বলছিলেন বলেন? আচ্ছা, এরপরে 499 মানহানি বা ডিফামেশন। মানহানি, এটা ক্রিমিনাল রিমেডি আছে, আবার সিভিল রিমেডিও আছে, অর্থাৎ ক্রিমিনাল মামলা হয়, সিভিল মামলা হয় একই কাজের জন্য। দুইটাই করা যাবে অথবা যে কোনো একটাই করা যাবে। সংজ্ঞায় কি বলা হচ্ছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা নষ্ট হবে মর্মে অবগত হয়ে কথিত বা পাঠের জন্য লিখিত, চিহ্ন, দৃশ্যমান বা উপস্থাপনার মাধ্যমে কোনো কার্য করে, তবে তা মানহানি বলে গণ্য হবে। তো এখানে মানহানি বলতে কোনোভাবে যদি কেউ অপরের কি করে, সম্মানহানি করে, সেটাই মানহানি। এটা বুঝে নিতে হবে। এখানে 4টা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাকে মৃত ব্যক্তির পরিবার ও আত্মীয় স্বজনের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে মৃত ব্যক্তির নিন্দাকরণ মানহানি বলে গণ্য হবে। মানে কোনো ব্যক্তির বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তাকে নিয়েও যদি নিন্দা করা হয়, এখানে আপনারা লিখে ফেলতে পারেন গীবত বা পরনিন্দা। বাংলায় পরনিন্দা, আর আরবিতে হচ্ছে গীবত। আমরা নিশ্চয় যারা মুসলমান তারা প্রাইমারি হাই স্কুলে ইসলাম শিক্ষা বই এটা পড়েছি, গীবত করা কিন্তু মৃত ভাইয়ের মাংস খাওয়ার শামিল। তো এটা খুবই জঘন্য অপরাধ। এই গীবত করলে কিন্তু
ফিতনার সৃষ্টি হয়। ফিতনা কি? বিশৃঙ্খলা। এ কারণে এটাকে খুবই জঘন্য অপরাধের মধ্যে ধরা হয়েছে ইসলামে, পাপের মধ্যে ধরা হয়েছে। তাই এটা যেন আটকানো যায়, কারণ এই গীবত করলে কিন্তু শান্তি বিঘ্ন হবে সমাজে। ব্যাখ্যা 2, কোম্পানি, সমিতি বা অনুরূপ ব্যক্তি সমাবেশ সম্বন্ধে নিন্দাকরণ মানহানি বলে গণ্য হবে। তাহলে কোনো ব্যক্তির বা কোম্পানিরও যদি করা হয় তাদের সম্বন্ধে, বা কোনো সমাবেশ মানে কোনো জায়গায় কোনো সমাবেশ হচ্ছে, কোনো মাহফিল হচ্ছে, সেটার যদি নিন্দা করা হয় তাহলে কিন্তু মানহানি হবে, পুরো গ্রুপটারই মানহানি হবে। 3, বিদ্রুপমূলক ভাবে প্রকাশিত নিন্দা মানহানি বলে গণ্য হবে। অর্থাৎ ফেসবুকে পোস্টে দিয়ে দিল, বা কোনো লিফলেট তৈরি করলো, বা কোনো ওয়ালে লিখে রাখলো, তাহলেও এটা কিন্তু মানহানি হবে। ব্যাখ্যা 4, যদি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক, বুদ্ধিবৃত্তিক বা গুণাবলী, বর্ণ, পেশা, প্রসিদ্ধ প্রসিদ্ধি, প্রসিদ্ধি মানে গুডউইল, ব্যবসার একটা ভালো সুনাম আছে মানুষের, প্রসিদ্ধি বলতে সুনাম, এগুলো যদি নষ্ট করে তবে তা মানহানি বলে গণ্য হবে না। যদি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক, বুদ্ধিবৃত্তিক গুণাবলী, বর্ণ, পেশা, প্রসিদ্ধি নষ্ট করে। প্রথমে দেখেন, এই এই সেন্টেন্সটা আপনাদের জন্য কি কষ্টকর হতে পারে। এখানে দেখেন যদি না, এখানে একবার না আছে, আবার শেষেও হবে না, তার মানে এখানে ডাবল নেগেটিভ। তার মানে কেউ যদি কারো প্রসিদ্ধি, সুনাম যদি নষ্ট না করে তাহলে তার সেটা মানহানি হচ্ছে না, তাই বোঝাচ্ছে এখানে। তার মানে এটা ডাবল। বিপাশা আপুকে লাইনে আসার অনুরোধ করছি। লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার, আমি শুনছি। আচ্ছা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। মানে ঠিক আছে কিনা বলতে তিনটা জিনিস লক্ষ্য করতে হবে: এক, আমার অডিও শোনা যাচ্ছে কিনা; দুই, আমাকে দেখা যাচ্ছে কিনা; তিন, স্ক্রিন মানে নোট দেখা যাচ্ছে কিনা। তো তিনটাই স্যার, ঠিক আছে তো? সবটাই দেখা যাচ্ছে, সব ঠিক। আচ্ছা, ধন্যবাদ। লাইনে থাকেন। জি আচ্ছা, এই যে ব্যাখ্যা যে 4, এই ব্যাখ্যা 4-এ যে বলা হচ্ছে, যদি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক, বুদ্ধিবৃত্তিক গুণাবলী, বর্ণ, পেশা, প্রসিদ্ধি ইত্যাদি নষ্ট করা হয়, মানে নষ্ট করলে মানহানি হবে, নষ্ট না করা হলে হবে না। তার মানে এখানে যদি না এবং শেষে হবে না, এই দুইটার যে ডাবল নেগেটিভ দ্বারা পজিটিভ হয়ে যাচ্ছে, এটা তো বুঝতে পেরেছেন। আবার লাইন আমি বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, ফারুক হোসেন লাইনে আসবেন। ফারুক ভাই, লাইনে আসবেন। হ্যাঁ, লাইন অন হয়েছে, কথা বলতে হবে ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা বুঝতে পারছেন? ব্যাখ্যা 4। জি জি জি। মানে এখানে এই প্রথমে যদি না যদি না, বলেছে, মানে এগুলো এগুলো না করলে মানহানি হবে না, আর এগুলো জি করলে মানহানি হবে, এই তো। জি জি জি, ওখানে যদি না শব্দটা দেওয়াতে নেগেটিভ এবং ওই শেষের নেগেটিভে দুটো পজিটিভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা মূল একটু কথাটা বুঝিয়ে দিলাম। হলো না, যে মানে আইনের ভাষা তো যদি, একটু প্যাঁচ লাগানো। যে ওটা সাক্ষ্য আইনে আরো বেশি আছে। তো তখন সেটাই বুঝতে হবে। জবানবন্দিতে গেলে হ্যাঁ বা হ্যাঁ। জেরাতে। আচ্ছা, জি, তো বুঝতে এখানে পারছি। এখানে কিছু উদাহরণ আছে, পড়ি। জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে, অভিপ্রায় মানে উদ্দেশ্যে, বিদ্রূপের অভিব্যক্তিতে এ বলে, এই বল। জেড একজন সৎ ব্যক্তি, সে কখনো বিয়ের ঘড়ি চুরি করতেই পারে না। মনে করেন যে বিয়ের ঘড়ি চুরি হয়ে গেছে, সিচুয়েশনটা এরকম। মনে করেন হুম আপনারা 3-4 জন বন্ধু বসে আছেন, তার মধ্যে একজনের ঘড়ি চুরি হয়ে গেছে। এখন তার মধ্যে রহিম নামে একজন আছে। একজন উঠে বলল যে রহিম তো খুব সৎ ব্যক্তি, রহিম তো ঘড়ি চুরি করতেই পারে না, বলে একটু মজা নিল। তার মানে সে উল্টো বোঝানোর চেষ্টা করছে রহিমই মনে হয় ঘড়িটা চুরি করেছে। বুঝতে পেরেছেন? হুম। এটাকে কিন্তু কথার মাধ্যমে টিজ করা বা একটু তাকে অসম্মান করা বোঝায়, তো এটা করলেও কিন্তু মানহানি হবে। তার মানে এখানে ভাষাগত যে বিষয় বা অভিব্যক্তি, এক্সপ্রেশনের দ্বারাও বোঝানো যাবে, মানে মুখের কথা না, জি, কিভাবে কথাটা বলছে এটাও কিন্তু ম্যাটার করে, এবং সেটাই। কি মিন জি করছে। তার জি মানে এখানে অক্ষরগত লেখা একটা কিছু বোঝায়, আবার অন্তর্নিহিত মানে কথার পেছনে কি আছে সেটাও আরেকটা বোঝায়। মানে যেটা একজন সৎ ব্যক্তি, সে কখনো বিয়ের ঘড়ি চুরি করতেই পারে না, বলে একটু মজা নিল। তার মানে বি
এর ঘড়ি জেডি হয়তোবা চুরি করেছে, এটা বোঝার চেষ্টা মানে বলার চেষ্টা করছে। তার মানে এখানে জেড হচ্ছে ভিকটিম আর এ হচ্ছে অপরাধী। তাহলে এ জেড এর মানহানি করলো এখানে। ঠিক আছে। হুম, জি। আচ্ছা, পরের উদাহরণ পড়ি। বি এর ঘড়ি কে চুরি করেছে মর্মে এ কে জিজ্ঞাসা করা হলে, মনে করেন একজন এ কে জিজ্ঞাসা করছে, এর এ বলছে, মানে এ কে যখন জিজ্ঞাসা করলো যে বি এর ঘড়ি কে চুরি করেছে, তখন জেড বলছে, আহ, তখন এ বলছে জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে এ জেড এর প্রতি ইশারা করে, মানে কোনো কিছু বললো না। এখন মনে করেন বন্ধুদের মধ্যে প্রশ্ন করছে, এই একটা ঘড়ি হারিয়ে গেছে, কে নিয়েছে? তখন একজন ইশারা করে দেখা যাচ্ছে যে ওই নিয়েছে। তাহলে এই যে ইশারা করলো, ইশারা করেও তো মানহানি হয়ে গেল, মানে চোর মানহানি। বলে তাকে সম্বোধন করছে, তাই নয় কি? বললো। জি, জি। তার মানে সে মুখে কোনো কিছু বললো না, জাস্ট ইশারা করলো, বা হয়তো বা কোনোভাবে আঙ্গুল দিয়ে হোক বা চোখের ইশারা করে, ওই দিকে চোখ ইশারা করছে যে মানে পাশে যে বসে আছে এই চুরি করতে পারে। তাহলে এইভাবেও ইশারার কিন্তু, মাধ্যমে মনোসম্মতি করা, মনোসম্মতি দেওয়া আর কি। হ্যাঁ। তো এই এই ইশারা করে যদি বোঝায় কোনোভাবে যে এই ব্যক্তি চুরি করেছে, মানে চুরির অপবাদ দেওয়া হচ্ছে, তাহলে চুরির অপবাদ একটা চারিত্রিক মানহানি। বা চরিত্রের উপরে আঘাত না এটা? জি, অবশ্যই। তাহলে মানহানি বলতে কি সুনামের উপরে আঘাত করা। আঘাত ঠিক করা, আছে। হ্যাঁ। তাহলে তো এইভাবে আমাদের বুঝতে হবে, উদাহরণগুলো পড়বেন। এখানে লেখা আছে যদি না কোনো ব্যতিক্রমের আওতাভুক্ত হয়। হুম। বিগত সালে একটি প্রশ্ন আসছিল, মেবি 22 সালে, যে মানহানির কয়টি ব্যতিক্রম আছে। তো এটা দেখেন, আমি হাইলাইট করে রাখছি, মানহানি বলে কোনো কার্য গণ্য হবে হবার ক্ষেত্রে 10টি ব্যতিক্রম আছে। তার মানে জি, 10টি ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে তাহলে সেটা মানহানি হবে না। তার হবে না। মানহানি, মানহানি হওয়ার জন্য এই 10টি ব্যতিক্রমের বাইরে থাকতে হবে ঘটনাটাকে। কি জি। কি? যেমন হুম, নিম্নলিখিত কার্যাবলীর দ্বারা কোনো ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হলেও তা মানহানি হবে না। তার মানে মানহানিকর কথাবার্তা বললেও সেটা মানহানি হবে না, বিশেষ ক্ষেত্রে। কি বিশেষ ক্ষেত্র? বললাম না। এই ক্ষেত্রগুলোকেই ব্যতিক্রম। এক, জনকল্যাণে সত্য দোষারোপ মানহানি নয়, মানে একটা ব্যক্তি চুরি করে, মানে সে চোর, সবাই জানে এলাকার, এখন সে এক জায়গায় ঘোরাফেরা করছে, মানে বললো এই এই লোকটা কিন্তু চুরি করতে পারে, সবাই সাবধান হয়ে যান। তাহলে এটা মানহানি হলো না ওই লোকের? কিন্তু আসলেই তার যদি স্বভাব চুরি করা হয় তাহলে এটা মানহানি হলো না কেন? কারণ আপনি পাবলিকদেরকে সতর্ক করছেন। সতর্ক করার জন্য। তাহলে উদ্দেশ্য ভালো কিনা এবং মানহানিটা সত্য কথার মাধ্যমে হচ্ছে কিনা। হুম, অবশ্যই। দুই, জনকল্যাণে জনগণের প্রতি কোনো সরকারি কর্মচারীর আচরণ সরল বিশ্বাসে প্রকাশ মানহানি নয়, মানে একজন সরকারি কর্মচারী সে এরকম, এবং সরকারি কর্মচারী ঘুষ খায় এটা বলে দেওয়া হলো, এই লোক কিন্তু ঘুষ ছাড়া কোনো কাজই করে না, জনগণের উদ্দেশ্যে বলে দিল 10-12 জনকে। তাহলে এই সরকারি কর্মচারী যদি মানহানির মামলাও করে তারপরেও ব্যতিক্রম 2-এর আন্ডারে পড়ে যাবে, তার মানে অপরাধী অপরাধ হবে না। ব্যতিক্রম 3, গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সরল বিশ্বাসে প্রকাশ। গণসমস্যা মানে একটা মানুষের, জনসাধারণের একটা প্রবলেম আছে, মনে করেন যে একটা রাস্তা ভাঙ্গা আছে। তো এই রাস্তা যে করেছে সেই সম্পর্কে বলেছে এই মিস্টার অমুকের কোম্পানি এক্স, যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটা করেছে, খুবই খারাপ করেছে, 1 মাসের মধ্যে রাস্তাটা ভেঙে গেল। তাহলে ওই কোম্পানির দুর্নাম করা হচ্ছে, ওই ব্যক্তির হুম, দুর্নাম করা হচ্ছে, কোম্পানির মালিক। কিন্তু এইটা তো সত্যি দুর্নাম দেওয়া হচ্ছে, তার মানে এটা একটা সমালোচনা। হুম, তার মানে আপনারা এখানে এই যে 10টি ব্যতিক্রম, এখানে মাঝখানে এই জায়গাটা 10টি ব্যতিক্রমের পরে ফাঁকা জায়গায় আপনারা লাল কালি দিয়ে লিখে নেন যে গঠনমূলক সমালোচনা মানহানি নয়। গঠনমূলক সমালোচনাটা কি? মানে যেই সমালোচনা আসলে জনকল্যাণে করা হচ্ছে, যেই সমালোচনার মধ্যে মিথ্যা কোনো কিছু নয়, সত্য নির্ভর সমালোচনা মানহানি নয়। এটা আপনারা লিখে নেন, তাহলে ক্র্যাক করতে সুবিধা হবে। এক কথায় 10টা ব্যতিক্রম বুঝে যাবেন। মানে গঠনমূলক সমালোচনা মানহানি নয়, অথবা আরো একটা লাইন লিখে নিতে পারেন যে সত্য কথার মাধ্যমে সত্য প্রকাশ করে দিয়ে মানহানি করলেও সেটা মানহানি নয়। ব্যতিক্রম 4, আদালতের কার্যক্রমের প্রতিবেদন বা রিপোর্ট প্রকাশ মানহানি নয়। মনে করেন আদালত একটা রায় দিল, সেই রায়ে 2 জন বা 3 জনকে সাজা দেওয়া হয়েছে, তো এইটা প্রকাশ করে দিল। এখন ওই আসামিরা এসে যদি বলে আমার বিরুদ্ধে আপনি রিপোর্ট করেছেন, আমার মানহানি করেছেন, এটা মানহানি হবে না, কারণ আদালতের তো এটা রায়ের ভিত্তিতে করা হয়েছে, কোনো কার্যক্রমের হুম, ভিত্তিতে করা হয়েছে।
তার মানে এটা সত্য কোনো কিছু প্রকাশ করলো। হুম। ব্যতিক্রম 5, আদালতে নিষ্পত্তিকৃত মামলার দোষ ও গুণ কিংবা সাক্ষী ও অন্যান্য ব্যক্তিদের আচরণ প্রকাশ মানহানি নয়। তার মানে আদালতে রায়ের ভিত্তিতে কোনো কিছু করলে সেটা মানহানি হবে না। দেখবেন রায় প্রকাশ হলে হাইকোর্ট হোক বা রাজশাহীর যে বিশেষ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি কোনো হাই ভোল্টেজ মামলা বোঝেন, যে মামলায় মার্ডার কেস বা অন্যান্য রেপ কেস বড় মামলা থাকে, দ্রুত বিচার করা হয়, সেটাকে হাই ভোল্টেজ মামলা বলা হয়। হাই ভোল্টেজ মামলার রায়ে একাধিক আসামির ফাঁসি অথবা মানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড, এই ধরনের সাজা থাকে। তো রাইট। এই মামলার কিন্তু ওই যে মৌমাছির মতন যারা প্রতিবেদক আছেন, সাংবাদিক ভিন ভিন করে যেদিন রায় প্রকাশ হবে সেদিন প্রতিবেদন করার জন্য। তো এটা প্রকাশ করে দিলেও কি হবে না, মানহানি কোনো হবে না। মানহানি হবে না। কারণ কারণ এটা সত্য কোনো কিছু প্রকাশ করছে, মানে মূল কথা সত্য প্রকাশ করলে মানহানি হবে না। যদিও যার বিরুদ্ধে সেই সত্যটা প্রকাশ করা হচ্ছে তার ক্ষতি হচ্ছে, তার মানহানি হচ্ছে, কিন্তু তাও মানহানি হবে না কারণ এটা সত্য প্রকাশ। তাই উদাহরণগুলো পড়বেন তাহলে আরো ক্লিয়ার হবে। ব্যতিক্রম 6, জনগণের অভিমতের জন্য প্রকাশিত কোনো কার্যের গঠনমূলক সমালোচনা মানহানি নয়। মনে করেন ফেসবুকে বা সংবাদপত্রে বলা হলো যে এ, আগামী নির্বাচন 2 মাস পরে হবে, আপনি আপনার মতামত কি? বা আগামী নির্বাচন 1 বছর পরে হবে, মতামত কি? মানে জনগণের মতামত নেওয়ার জন্য অনেক সময় কি করা হয়, পোলিং করা হয়, ফেসবুকেও করা হয়, অনেক সময় পেপারেও দেওয়া হয়, তারপর ওয়েবসাইটেও দেওয়া হয়, অনেকে ভোটাভুটি করে। বা দেশের যে সংবিধান পরিবর্তনের আপনি পক্ষে না বিপক্ষে এই ধরনের মতামত নেওয়া হয়। তো এই ধরনের যখন মতামত নেওয়া হচ্ছে সেটার কেউ যদি গঠনমূলক সমালোচনা করে, একটু আগে যেটা আমি বলেছি, তাহলে কিন্তু সেটা ব্যতিক্রমের মধ্যে পড়বে এবং সেটা কি হবে না, মানহানি হবে না। আচ্ছা, এর আগে প্রশ্ন এসেছিল যে কয়টি ব্যতিক্রম? 10টি। এবার যদি ব্যতিক্রমের ভেতরে থেকে প্রশ্ন করে, ওই কারণে আমি এগুলো পড়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখন যদি বলে যে জনগণের অভিমতের জন্য প্রকাশিত কোনো কার্যের গঠনমূলক সমালোচনা মানহানি নয়, এটা কোথায় আছে? তখন উত্তর কি হবে? 499 ব্যতিক্রম। ধারার ব্যতিক্রম 6। ব্যতিক্রম 6 আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? তো ব্যতিক্রম 7, আইনত এখতিয়ার সম্পন্ন ব্যক্তি কর্তৃক তিরস্কার মানহানি নয়। মানে তিরস্কার করার জন্য তাকে বলা হয়েছে। এখন আদালতে কোনো আসামি দাঁড়িয়ে আছে, কোনো ম্যাজিস্ট্রেট বলল যে আপনি তো মিথ্যা কথা বলছেন, আপনি সঠিক বলছেন না, কোনো আসামিকে বলুক বা সাক্ষীকে বলুক, তো এই কথা কি হবে না, মানহানি হবে না। কারণ একজন ম্যাজিস্ট্রেট কারো সমালোচনা করতেই পারেন, বা অ্যাডভোকেটও সমালোচনা করতে পারে যে না এটা আপনি সত্যি বলছেন না, জেরার সময় আমরা করি না, আপনি একেবারে মিথ্যা কথা বলছেন, সঠিক সত্যি মানে সত্যি কথা বলেন, এইভাবে আমরা জেরা করি। তো এটা জেরা করলেও যেহেতু আমি জেরা করার জন্য আইনত কি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, আমার জেরা করার জন্য ওকালতনামা দেওয়া আছে মক্কেলের পক্ষে এবং আমার লাইসেন্স আছে, আমি কথা বলতে পারবো। তো এটা কি হবে না, মানহানি হবে না। যদিও আমি একজন সাক্ষীকে তুলোধনা করে তার মনে করেন অনেক কিছু করে ফেললাম, তবে সাক্ষ্য আইনে কিছু বিধিনিষেধ আছে, এর বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেই অপরপক্ষে এসে অবজেকশন দিবে অথবা ম্যাজিস্ট্রেট নিষেধ করবে, বিচারক নিষেধ করবে যে না লার্নেড এত দূরে যাওয়া যাবে না। ব্যতিক্রম 8, ইখতিয়ার সম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ উত্থাপন মানহানি নয়। ব্যতিক্রম 9, নিজের বা অন্যের বা জনকল্যাণে সরল বিশ্বাসে মিথ্যারোপ বা নিন্দা করাও কিন্তু মানহানি নয়। তো এখানে নিজের বা অন্যের বা জনকল্যাণে, তার মানে নিজের আগে নিজেকে বাঁচানোর জন্য বা অন্য একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য, তাহলে নিজের বা অন্যের দ্বারা ইন্ডিভিজুয়াল বা এক একক ব্যক্তির কথা বলা হচ্ছে, আর জনকল্যাণ বলতে অনেক ব্যক্তির কথা বলা হচ্ছে। তার মানে অল্প ব্যক্তির জন্য হতে পারে, একক ব্যক্তির জন্য হতে পারে, বেশি ব্যক্তির জন্য হতে পারে। সরল বিশ্বাসী, এখানে গুড ফেথ থাকতে হবে। ব্যতিক্রম 10, অন্যের বা জনকল্যাণে জনহিতকর কল্পে হুঁশিয়ারি দান সতর্ককরণ কোনো কাজ কি হবে না, মানহানি হবে না। তো এই 10টার মধ্যে কি কি আছে একটু পড়ে রাখবেন। আমার কেমন জানি মনে হচ্ছে যে এবার হোক বা সামনে হোক, এই ব্যতিক্রমের মধ্যে থেকে প্রশ্ন ডিপে গিয়ে করতে পারে যে এততম ব্যতিক্রমে কি আছে, বা এটা কততম ব্যতিক্রমের মধ্যে আছে, বা এটা কোথায় আছে, এইভাবে অপশনে আপনাদের ডিপে ঢুকে যাবে। এটা জানা দরকার, কারণ মানহানি করেছে বলে আপনার কাছে একটা মক্কেল চলে আসলো, আপনি যদি ব্যতিক্রম 10টা না জানেন তাহলে এটা অ্যাকচুয়ালি মানহানি কিনা এটা না বুঝেই ফাইলিং করলে তো ম্যাজিস্ট্রেট আপনাকে তিরস্কার করবে, মিষ্টি মিষ্টি করে আপনাকে অপমান করবে।
যে লার্নিয়ার এটা তো মানহানি হয়নি, আপনি কি মামলা নিয়ে আসছেন? আপনি আগে পড়েন, বোঝেন, তখন আপনার যে আইনগত জ্ঞান এটাকে প্রশ্নবিদ্ধ হবে, আপনি আদালতে সবার সামনে কি হবেন, লজ্জার সম্মুখীন হবেন। তো এই ধরনের যেন সিচুয়েশন না হয় প্র্যাকটিসের জন্য, অতএব কোনো মামলা ফাইলিং এর সময় আপনাকে ওই সেকশনটা একটু ভালোভাবে আরেকবার পড়ে নেওয়া উচিত। আপনি, যেমন আমি একটা মামলা ফাইলিং এর সময় কোন কোন ধারা দিচ্ছি আমি আগে থেকে জানি, তবু আবার পড়ি। যতবার আমি ফাইলিং করি ততবার নতুন ভাবে আমি এই সেকশন দিব কিনা আরেকবার পড়ে নিই। কেন? আপনি একটা আইনের সেকশন যতবার পড়বেন তত ডিপে আপনি যেতে পারবেন এবং তত আপনার কাছে পরিষ্কার হবে। কেমন? মনে করেন যে কোনো কিছু যদি পলিশ করা হয়, স্বর্ণের হোক, স্বর্ণের কোনো কিছু যতবার পলিশ করা হবে তত পরিষ্কার হবে। অনেক সময় কাঁসা, পিতল এই জিনিসগুলো ময়লা পড়ে যায়, তো যত ঘষা ঘষা হলে কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আবার বাসায় চাকু, ছুরি বা বটি, হাসুয়া এই টাইপের যেগুলো গৃহস্থালী বা কিচেনে ব্যবহৃত যন্ত্রপাতি, যেগুলো সবজি বা ফল কাটা হয়, এগুলো মরিচা বা ময়লা হয়ে গেলে একটু ঘষা মাজা করলে কি হয়ে যায়, বালি দিয়ে ঘষাঘষি করলে সেটা শার্প হয়ে যায়। তো আপনি যতবার পড়বেন ততবার আপনার শার্প হবে আইন সম্পর্কে জ্ঞান, আরো ডিপে যেতে পারবেন, পরিষ্কার হবে। তো আমি এটা বলছি বারবার পড়তে হবে। আর মামলা ফাইলিং করার আগে তো অবশ্যই আরেকবার দেখতেই হবে। এরপর আমরা পড়বো হচ্ছে ধারা 503, অপরাধমূলক ভীতি প্রদর্শন বা হুমকি। আপনি লিখে রাখতে পারেন উপরে, হুমকি, ক্রিমিনাল ইন্টিমিডেশন ইংরেজিতে, কিন্তু আমরা সাধারণ ভাষায় বলি এটাকে হুমকি দেওয়া। প্রাণী মেরে ফেলার হুমকি, আঘাত করার হুমকি, মিথ্যা মামলা দেওয়ার হুমকি, নানান হুমকি, যে কোনো হুমকি যেটা আপনার জন্য কি হতে পারে, বিপদের কারণ হতে পারে, আপনি আতঙ্কগ্রস্ত হলেন, এরকম কাজই হচ্ছে কি অপরাধমূলক ভীতি প্রদর্শন বা হুমকি বা থ্রেট আমরা বলে থাকি। তো এখানে থ্রেট শব্দটা ব্যবহার করছে না, ব্যবহার করছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। তবে ভেতরে এই যে থ্রেট শব্দটা ব্যবহার করেছে, কোনো কার্য করতে বাধ্য করা বা কোনো কার্য করা হতে বিরত রাখার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার লক্ষ্যে আতঙ্কিত করাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে। আতঙ্কিত মানে কাউকে ভয় দেখালে সে তো ভয় পাবে, ভয় পাওয়া মানেই তো আতঙ্কিত হওয়া। এবং আতঙ্কিত হয়ে মানুষ যে হুমকি দিচ্ছে তার মতে মত মিলে সে কাজটা করে ফেলতে পারে, মানে যে কাজটা করা উচিত সেই কাজটা না করে সে কাজটা থেকে বিরত থাকতে পারে, অথবা যে কাজটা করা উচিত না, অপরাধ হয়ে যাবে, অপরাধমূলক কাজ করে ফেলতে পারে। তার মানে চাপে পড়ে কোনো কাজ করে ফেলা, হুমকির সম্মুখীন হয়ে। ব্যাখ্যাতে বলা হচ্ছে মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি প্রদান কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত হলে এ ধারা মতে অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে। বলা হচ্ছে যে তোমার বাবা তো মারা গেছে, তো তোমার বাবার সম্পর্কে একটা দুর্নাম বের করে দেবো যদি এই কাজটা না করো, এটাও কিন্তু একটা হুমকি। কারণ যে পরিবারের একজন ব্যক্তি মারা গেছে, সেই মৃত ব্যক্তিকে নিয়ে যদি কোনো দুর্নাম রটানো হয়, সেক্ষেত্রে পরিবারের জন্য একটা কষ্টের বিষয় হবে, ক্ষতিগ্রস্ত হবে পরিবার। তো এই ধরনের হুমকি দিলেও সেটা হুমকি হবে, ব্যাখ্যাতে বলছে। বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত রাখার অভিপ্রায়ে বি এর বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করে, তাহলে এটা কিন্তু এ ধারার অপরাধ হবে। বলছে এই যে একটা সিভিল মামলা তোমার বিরুদ্ধে করেছি, বা তুমি একটা সিভিল মামলা করতে চাচ্ছ, তো এই মামলা করো না, এই মামলায় তুমি দাঁড়াবে না, কোনো উকিল ধরবে না, যদি ধরো তাহলে তোমার বাড়ি পুড়িয়ে দিব। তো বাড়ি পুড়িয়ে দিলে তো কিসের ক্ষতি হবে, সম্পত্তির ক্ষতি হবে। তো আমরা উপরে কি পয়েন্ট পড়লাম, তিনটা আমরা বিষয় দেখলাম। দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি, তাহলে দেহের ক্ষতি হতে হবে মানে ফিজিক্যাল ড্যামেজ বা ইনজুরি। সুনাম মানে এখানে ক্যারেক্টারের কোনো ড্যামেজ বা গুডউইলের কোনো ড্যামেজ হবে। আর সম্পত্তি বা প্রপার্টির ড্যামেজ হবে। এই তিনটার যে কোনো একটার সাথে সম্পর্কিত হলেই মানুষ কি করবে, আসলে মানুষ শরীরে আঘাত লাগুক এটা কেউ চায়, বা নিজের চরিত্রে আঘাত করুক এটা তো কেউ চায় না, বা নিজের সম্পত্তি নষ্ট করুক এটা চায় না। তো এই তিনটা জিনিসকে টার্গেট করে কোনো কিছু করলে মানুষ আতঙ্কিত হবে যেন এগুলো ক্ষতিগ্রস্ত না হয়, তখনই সেটা হুমকি হবে, অপরাধমূলক ভীতি ভীতি প্রদর্শন প্রদর্শন। হবে। এরপরে আমরা পড়বো 11। 506। এখানে দেখেন এই অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞা দেওয়া হয়েছে 503-এ, মাঝখানে কিছু সেকশন আছে যেগুলো দরকার নেই আমাদের। কিন্তু আমরা যখনই মানে
আমাকে হুমকি দিয়েছে, এই করেছে ওই করেছে। বিশেষ করে 323-এর সাথে 506-এর আমরা জিডি করি। 323, 506 দণ্ডবিধির জিডি করা হয়। এই জিডি থেকে এনজিআর মামলার উৎপত্তি হয়, নন জিআর মামলার উৎপত্তি হয়। আমরা যখন সিআরপিসি পড়বো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো 506 ধারা আমরা অনেক সময় এই ব্র্যাকেটে পার্ট 1 মানে রোমান সংখ্যায় দিই, আবার অনেক সময় ব্র্যাকেটে পার্ট 2 মানে রোমান সংখ্যায় দিই। এখানে পার্ট 1 পার্ট 2 দেওয়ার কারণ, কারণ এর মধ্যে কোনো কি নাই, সাবসেকশন নাই। মানে ব্র্যাকেটে মানে অঙ্কে 1 2 নাই, তাই আমরা অনেক সময় রোমান সংখ্যা ব্যবহার করি। অনেক আইনজীবীকে 1 2 অঙ্কে লিখতেও দেখেছি। তো সেটা খুব একটা ভুল না, বোঝা যায়। বা লিখা প্রথম অংশ দ্বিতীয় অংশ বলা যেতে পারে। তো প্রথম অংশের যদি কেউ ভীতি প্রদর্শন স্বাভাবিকভাবে করে, তাহলে 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। কিন্তু 1 নং থেকে 4 নং ক্ষেত্রে, অর্থাৎ এই যে এই পাশে 1 2 3 4 এইগুলো কাজ যদি করে, তাহলে এটা দ্বিতীয় অংশের অপরাধ ধরা হবে। তখন এই সাজাটা 2 বছর না হয়ে বৃদ্ধি পেয়ে 7 বছর হয়ে যাবে। তো এই 1 থেকে 4 কি কি কাজ? মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়। হয়। দেখবেন আইনজীবীরা আমরা কি লিখি, প্রাণনাশের হুমকি দিল, মেরে গুম করে দিবে, মেরে নদীতে ভাসিয়ে দিবে, এই ধরনের ভাষা আমরা ব্যবহার করি। তারপরে অগ্নি সংযোগে সম্পত্তি বিনষ্টের ভীতি প্রদর্শন, বাড়ি পুড়িয়ে দিবে, একটু আগে আমরা দেখলাম, আমার দোকান পুড়িয়ে দিবে, এভাবে হুমকি দিচ্ছে আসামি। মৃত্যুদণ্ডে বা ন্যূনতম 7 বছর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করবে, মানে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দিবে। এভাবে আমরা ভাষা লিখি যে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, বা বাদীকে বা অভিযোগকারীকে 1 ও 2 নং আসামি বা সকল আসামিরা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এই মামলা দিয়ে ওই মামলা দিয়ে, মামলার 2 একটা লাইন বা স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট ভাবে এই মামলা দিবে, এভাবে আমরা, বা হয়তো বা মিথ্যা রেপ কেসে বা মার্ডার কেসে ফাঁসিয়ে দিবে, বা পলিটিক্যাল মামলা দিয়ে দিবে, এই ধরনের মিথ্যা হুমকি দেয়, তখন কিন্তু এই সাজা 7 বছর হয়ে যাবে। মানে 506-এর পার্ট 2, নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে নিন্দা আরোপের ভীতি প্রদর্শন। নারীর সতীত্ব বলতে এখানে আমরা কুমারী শব্দটা ব্যবহার করি। ইসলামের যখন কোনো নারীর বিয়ে হয়, কামিন নামে লিখতে হয় মেয়ে বিবাহিত, মানে আগে বিবাহিত ছিল কিনা, মানে তালাকপ্রাপ্ত কিনা, বা স্বামী মারা গেছে কিনা, বিপদ মানে এই ধরনের বিধবা কিনা, অথবা কুমারী না সে বিবাহ? কুমারী কিনা। হ্যাঁ, কুমারী না আহ, বিধবা, এই ধরনের আমরা শব্দ লিখি, বা তালাক প্রাপ্ত কিনা। তো এই যে কুমারী, কুমারী বলতে তার এর ইতিপূর্বে কারোর সাথে শারীরিক সম্পর্ক হয়নি, এটাকে আমরা বুঝি কুমারী। তার মানে সে এখনো সতী আছে। সতী শব্দটা আসলে এটা সংস্কৃত শব্দ, হিন্দুদের ক্ষেত্রে এটা বেশি আমরা ব্যবহার হতে দেখি, এখান থেকে কিন্তু বাংলাতে আসছে, মানে এটা তৎসম শব্দ। তো সতীত্ব নষ্ট হয়েছে, তার মানে এই শব্দটা যদি রুটিয়ে দেওয়া হয়, তাহলে একটা মেয়ের বিয়ে হতে সমস্যা হবে। তো এটা একটা বড় ধরনের দুর্নাম। এই দুর্নাম করলেও কিন্তু সাজা কত, 7 বছর, বড় সাজা, বড় হুমকি, বড় সাজা। একটা মেয়েকে যদি বলা হয় যে তোমার এমন দুর্নাম ছড়াবো যে তোমার বিয়ে হবে না, যে তোমার কি হয়েছে, সতীত্ব নষ্ট হয়ে গেছে, তার মানে তার চরিত্রে ডিরেক্ট আঘাত করা হচ্ছে। তাহলে এই কাজটা কি বড় একটা অপরাধ, এটা যেন কেউ করতে না পারে, তাই সাজাও বেশি করা হয়েছে। আজকের সর্বশেষ আর 2টা সেকশন পড়বো আমরা। 510 প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণের শাস্তি। এটা হচ্ছে দণ্ডবিধির সর্বনিম্ন শাস্তি, অনূর্ধ্ব 24 ঘন্টা বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা 10 বছর অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। মানে 10 টাকা দিলেই, দশ দশ টাকা টাকা দিলেই ছেড়ে দেবে। এখানে 1960 সালে 10 টাকার, 1960 সাল বলছি, 1860 সালে 10 টাকার মূল্য তাও বেশি ছিল। এখন এই টাকাটা অন্তত 10,000 করা উচিত, তাই না? অথবা 1,000 বা 2,000 করা উচিত। তো 10 টাকা তো যে কেউ দিয়ে দিবে, তার মানে এখানে এই টাকার সাথে অবশ্যই 24 ঘন্টা ভিতরে রাখতে হবে, রাখলে গা তার একটু ফিল হবে যে হ্যাঁ তার কিছু সাজা হলো। আর 10 টাকা দিলে তো ফিলই হবে না, একটা সিগারেটের দামই যেখানে মানে এর থেকে 3 4 গুণ। আচ্ছা, তো এটা একটা হাস্যকর সাজা, তাই এই হাস্যকরের জন্যই এটা একটা আমি স্টার দিয়ে রাখছি যে সর্বনিম্ন সাজা পেনাল কোডের। এটা আসে অনেক সময়। এরপরে সর্বশেষ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, মানে 23 অধ্যায়ের একটা মাত্রই ধারা আছে, 511, অপরাধের উদ্যোগ বা অ্যাটেম্প টু কমিট অফেন্স। এর আগে আমরা দেখেছি 302 ধারা মার্ডারের শাস্তি,
307 ধারা অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ খুনের উদ্যোগ এর শাস্তি। তো যেখানে যেখানে উদ্যোগের সেকশন আলাদাভাবে উল্লেখ নাই সেক্ষেত্রে 511 ধারা। আমরা জানি যে টাস বা কার্ডস 52টা টাস থাকে না ফারুক ভাই? টাস হুম। খেলায় টাস কয়টা থাকে? 52টা টাস থাকে তাই না? কার্ড বলে, হ্যাঁ ওটা 52টায় থাকে, কিন্তু খেলিনি ওভাবে কোনোদিন, খেলা আচ্ছা হয়নি আর কি। জানেন তো হ্যাঁ খেলেছেন হ্যাঁ। কিনা সেটা আমি জিজ্ঞাসা করছি না। তো এখানে টাস খেলায় যে কার্ড সেটা 52টা থাকে, হ্যাঁ। হুম 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 কিন্তু নতুন যদি প্যাকেট কেনা হয় 52র বেশি কার্ড থাকে। কেউ কি হুম। জানেন এটা সম্পর্কে? 52টার বাইরে কি থাকে কেউ বলতে পারবেন? আমরা 9-10-এ অঙ্ক করেছি, কার্ডের অঙ্ক থাকতো সমাবেশ বিন্যাসের অঙ্কের মধ্যে। তো কেউ কি বলতে পারবেন যে নতুন যে এক প্যাকেট কার্ড বা টাস, এই টাসের প্যাকেটে কয়টা আসলে 52 থেকে বেশি থাকে, কয়টা থাকে এবং বাড়তি কি থাকে কেউ বলতে পারবেন? 511-র সাথে খুবই জড়িত তাই এটা আলোচনা করছি। ফারুক ভাই জানেন এটা কয়টা থাকে নতুন? না, এটা জানা নাই, জানা নাই। অন্য অন্য কেউ বলতে পারবেন? আচ্ছা রাজ্জাক ভাই বলছেন 55। আচ্ছা রাজ্জাক ভাই লাইনে আসেন। জি স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার 55টা বাড়তি তিনটে, 5টা কি কি থাকে? তিনটে স্যার, 52 আর 3। আচ্ছা আচ্ছা, 52 3 55, সরি, তাহলে তিনটি বাড়তি থাকে। কি কি থাকে তিনটি বাড়তি? জি তিনটে, মানে অন্য কোনো কাঠ না, অন্য কোনো কালারের থাকে আর কি, জোকার টাইপের আর কি কি। থাকে? হ্যাঁ সেটাকে জোকার বলে, হ্যাঁ তিনটা এক্সট্রা জোকার থাকে, অনেক সময় দুইটা থাকে। জি হ্যাঁ এই যে জি আচ্ছা। সেরাতুন নেসা, আহ সেরাতুন নাহার কেমি আপা বলেছেন জোকার, গুড। তো এই তথ্যটা কেন আমি বললাম, জোকারের কাজ কি? মনে করেন যে 52টা টাস তো কার্যকরী। তো 52টা টাসের মধ্যে কোনো কার্ড যদি হারাই যায়, হ্যাঁ, মনে করেন একটা এই কার্ড হারিয়ে গেল, তো ওই জোকার গুলো ওই রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। পিছন পার তো 55টা কার্ডই দেখতে একই রকম, 52 3 55, তাহলে তিনটা এক্সট্রা কি দেয়? জোকার দেয়, যেগুলো যে কোনো কার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। তো তেমনি 511 ধারা এই পেনাল কোডের জোকারের মতন, যেটা যে কোনো সেকশনের জন্য রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করতে পারে। যেমন চুরি করতে গিয়ে চুরি সফল হলো না, ধরা খেয়ে গেল, তাহলে চুরির উদ্যোগ নিয়েছিল বা চুরি ব্যর্থ হয়ে গেছে, মানে চুরির প্রচেষ্টার সাজা কত ধারায় দিবে? 511 ধারায় দিবে। তারপরে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করতে যে সেটা মানে প্রতারণা করতে গিয়ে সেটা সফল হয়নি, মানে উদ্যোগ নিয়েছে কিন্তু কমপ্লিট হয়নি কাজটা, প্রিপারেশন নিয়েছে কমপ্লিট হয়নি, সেই ক্ষেত্রে চলে আসবে 511 ধারা। যদি ডেডিকেটেড আলাদা ধারা থাকে, মনে করেন 52টা যদি কার্ড থাকে তাহলে তো জোকারের কোনো কাজ নাই, কিন্তু 52-এর মধ্যে দু একটা যদি হারিয়ে যায় তাহলে জোকার আসবে। তার মানে হুম। অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু কমিট সুসাইড, অ্যাটেম্প টু রবারি, এগুলোর জন্য কিন্তু 511 ধারা কাজ করবে না জোকারের মতন। কিন্তু যখন কোনো অপরাধের উদ্যোগের জন্য কি নাই, আলাদা ধারা নাই, তার মানে একটা না কার্ড না। হারিয়ে গেছে, তখন এই 511 ধারা চলে যাবে জোকারের মতন সেটা পূরণ করতে। আশা করি এই উদাহরণ থেকে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার মানে জোকারের ব্যবহার অনেক, যেটাই হারিয়ে যাবে সেটাই জোকার ফিল আপ করে দেবে, তেমন 511 ধারা যে কোনো জায়গায় ফিট হয়ে যাবে। যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য মেয়াদের কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের প্রচেষ্টার শাস্তি। তো যাবজ্জীবন কারাদণ্ড কোন কোন ধারে যাবজ্জীবন কারাদণ্ড আছে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে পেনাল কোডে, এবং সেই অপরাধের জন্য, সেই অপরাধের প্রচেষ্টার জন্য আলাদা ধারা আছে কিনা সেটা দেখতে হবে। যদি থাকে তো ওই ধারাই হবে, যদি না থাকে 511 ধারা জোকারের মতন। যখন দণ্ডবিধির অন্য কোনো ধারাতে শাস্তির স্পষ্ট বিধান নেই, তার মানে কার্ড হারিয়ে হুম। গেছে, জোকার চলে আসছে, 511 ধারা চলে আসছে। যাবজ্জীবন বা উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক, উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত অর্থদণ্ড বা উভয় দণ্ড। তার মানে উক্ত অপরাধে যে চুরির প্রচেষ্টার জন্য শাস্তি নাই, 379-তে নাই, 80-তে নাই, 81-তে নাই, 82-তে নাই, তাহলে ধরা খেয়ে গেছে, 511 ধারা চলে আসবে। কারণ চুরিটা কি করতে পারেনি, এক্সিকিউশন করতে পারেনি, নিয়ে নিয়ে পালাতে পারেনি, ঘটনাস্থলে ধরা পড়ে গেছে, বা হয়তো বা চুরি করতে গেছে পকেটে হাত দিয়েছে, হাত চেপে ধরা ধরেছে, পড়ে। মানে হাতে আসেনি এই জিনিসটা, কিন্তু চোর তো ধরা পড়ে গেল, চুরির তো চেষ্টা করেছিল সে। বা মানে চুরি করার সুযোগ জন্য কারো কারো বাড়িতে প্রবেশ করেছে, সাথে সাথে ধরা পড়ে গেছে, কিছু নিতেই পারেনি।
511 ধারা চলে আসবে। সেক্ষেত্রে 379, 80, 81, 82-তে কোনো কি নাই, সাজা উল্লেখ করা নাই। তখন কি হবে? এই 511 ধারা অনুসারে সাজা নির্ধারণ হবে। উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত অর্থদণ্ড, মানে ওই অপরাধে যে অর্থদণ্ড দেওয়া আছে সেটা এখানে ব্যবহৃত হবে। ওই যে জোকার যেটা হারিয়ে গেছে সেটারই কাজ করবে। শুধুমাত্র অপরাধ সংগঠনের অভিপ্রায়, ইন্টেনশন টু কমিট অ্যান অফেন্স, শাস্তির যোগ্য নয়। মনে করেন কেউ যদি মনে মনে ভাবলো আমি এই কাজটা করব কিন্তু করলো না, তাহলে কি অপরাধ হবে? হবে না। মনে করেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে একটা মোবাইল ফোন আছে, পাশে আরেকটা ব্যক্তি মনে মনে ভাবছে যে এর মোবাইল ফোনটা আমি নিয়ে দৌড় দিব, চুরি করব, কিন্তু কিছু করলো না, মানে মনের মধ্যেই থাকলো, অপরাধটা করার জন্য কোনো পদক্ষেপ নিল না, তাহলে সেটা অপরাধ হবে না। এখন একজন চোর, আমি জানি এলাকার একটা কি প্রকাশিত চোর, 10-12টা তার নামে মামলা আছে, এই চোরটা যদি একটা ব্যক্তির পাশে দাঁড়ায়, তার মোবাইল বা তার পকেটে হাত দেওয়ার চেষ্টা না করে, তাহলে তাকে কিন্তু 511 ধারায় চুরির চেষ্টার অপরাধে সাজা দেওয়া যাবে না, কারণ সে তো কিছুই করেনি। তার মনের মধ্যে কি চলছে এটা তো কেউ জানে না। যখন সে চুরি করার জন্য কোনো স্টেপ নিবে, হাত বাড়াবে বা কিছু করবে, তখন এই ধারা প্রযোজ্য হবে। অপরাধ সংগঠনের প্রস্তুতি, মানে প্রিপারেশন, প্রিপারেশন নিলে কিন্তু শাস্তিযোগ্য হবে, কারণ প্রিপারেশন বলতে কিছু একটা করতে হবে, মানে ফাঁদ পাততে তো শুরু করতে হবে। অপরাধ সংগঠনের প্রচেষ্টা, মানে চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে, এটাও শাস্তিযোগ্য। তাহলে দেখেন, উপরে একটা ক্ষেত্রে শাস্তিযোগ্য নয়, বাকি দুইটা ক্ষেত্রে শাস্তিযোগ্য। তাহলে 511 ধারার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ এটা বুঝতে হবে। 511 ধারার শাস্তিযোগ্য অপরাধটি একটি অসংহত অপরাধ, অর্থাৎ অসম্পূর্ণ অপরাধ বা ইনচয়েড ক্রাইম হিসেবে গণ্য হবে। চয়েড ক্রাইম, ইনচয়েড ক্রাইম কি জিনিস? এই পেনাল কোডের সাবজেক্টের শুরুতেই আমি কিন্তু ছক আকারে দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন। কোন অপরাধের প্রচেষ্টার জন্য দণ্ডবিধিতে অন্য ধারায় শাস্তির স্পষ্ট বিধান থাকলে 511 ধারাটি প্রযোজ্য হবে না। মানে একটা কার্ড হারিয়ে যায়নি, 52টা কার্ডই আছে, তাহলে 511 ধারা মানে জোকার তিনটা কিন্তু পড়েই থাকে পাশে, এগুলোর কোনো ব্যবহার হয় না। কাশি টাশি দিলে সাইডে গিয়ে কাশি দিতে হবে অথবা মাইক অফ করে দিতে হবে, নাহলে আপনাদের রেকর্ডটাই শুনতে খারাপ লাগবে। তো এখানে 307, 308, 307-এ অ্যাটেম্প টু মার্ডার, 308 অ্যাটেম্প টু কমিট কালপেবল হোমিসাইড, তার মানে 307 হত্যার প্রচেষ্টা, 308-এ হচ্ছে দণ্ডনীয় নরহত্যার প্রচেষ্টা, 309 আছে আত্মহত্যার প্রচেষ্টা, 393 আছে হচ্ছে দস্যুতার প্রচেষ্টা, 398 এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো বা ডাকাতির প্রচেষ্টা হতে পারে। এ ধারায় শাস্তির স্পষ্ট বিধান আছে, উক্ত ক্ষেত্রে 511 ধারাটি প্রযোজ্য হবে না। এছাড়া অবশিষ্ট ধারায় শুধুমাত্র দণ্ডবিধিতে সংজ্ঞায়িত অপরাধের প্রচেষ্টা বা প্রস্তুতির জন্য 511 ধারাটি প্রযোজ্য হবে। অর্থাৎ কেউ যদি দণ্ডবিধির বাইরে কোনো অপরাধ, মনে করেন যে যৌতুক চাওয়ার চেষ্টা করেছে কিন্তু যৌতুক চাইনি, তাহলে সেটার জন্য যৌতুক আইনে সাজা আছে কিনা দেখতে হবে। এই পেনাল কোড তখন প্রযোজ্য হবে না, কারণ পেনাল কোডের যেহেতু যৌতুকের কোনো বিষয় নাই, তাই এখানে হবে না। আবার মনে করেন কেউ রাস্তায় কি করেছে, দাঁড়িয়ে আছে মাদক দ্রব্য বিক্রি করার, মানে হেরোইন নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা কি করবে? তো কেউ হেরোইন বিক্রয় করার চেষ্টা করছে, তো সেটা তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে 2018 সালের, তো সেই আইনে অপরাধ কিনা সেটা দেখতে হবে, পেনাল কোডের সাথে সেটার কোনো কানেকশন নাই, তাহলে 511 ধারাতেও সেটা আসবে না। মানে পেনাল কোডের সাথে কানেকশন না থাকলে 511 ধারাও কিছু করতে পারবে না, আলাদা নতুন যে আইন আছে, ভিন্ন ভিন্ন আইন আছে, সেগুলোই দেখতে হবে। যেমন চুরির প্রচেষ্টা, প্রস্তুতি, অপথে গৃহে প্রবেশের চেষ্টা, মানে হাউস ব্রেকিং এর চেষ্টা বা প্রস্তুতি, বা মানহানির প্রচেষ্টা বা প্রস্তুতি ইত্যাদি 511 ধারায় শাস্তির যোগ্য অপরাধ হতে পারে। ঘটনা কি সেটা বিশ্লেষণ করে বুঝতে হবে। আজকের ক্লাস এখানেই শেষ। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনারা যদি প্রশ্ন করেন বুঝবেন, ক্লিয়ার হবেন, প্রশ্ন না করলে কিন্তু এই কোর্সে ভর্তি হওয়াটা খুব একটা লাভজনক হবে না, কারণ আমার নোট নিলেই তো হয়। সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট দিয়ে আপনারা কেন লাইভ ক্লাসে ভর্তি হবেন, বা লাইভ ক্লাসে রাত জেগে এগুলো দেখারই দরকার কি, বা আমার বক বক শোনারই দরকার কি? আসলে না ভাই। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম স্যার আসসালাম, আপনার বলেন। অপরাধমূলক ভীতি প্রদর্শন স্যার। হুম। আর এখানে আচ্ছা, আবার মাইক অন করেন। এই মুহূর্তে আমি সবার মাইক অন করার পারমিশন দিয়ে দিয়েছি, যে কেউ মাইকে টাচ করলেই মিউট আনমিউট নিজেরাই করতে পারবেন, আমার পারমিশনের দরকার হবে না। শৈলেনা ভাই, আপনার মাইক অফ হয়ে গেছে, আবার অন করেন। আর শৈলেনা ভাই, রেজ হ্যান্ডের দরকার নাই, আপনি মাইক টাচ করলে অন হয়ে যাবে, এবং যে কেউ মাইক এখন টাচ করলে অন হয়ে যাবে। এখন আর হাত উত্তোলনের দরকার নাই। জি স্যার। স্যার এখানে অপরাধমূলক ভীতি প্রদর্শন আপনার 503 ধারা স্যার। বলেন। আর বলপূর্বক স্যার 383 স্যার। হ্যাঁ, দুইটাই তো স্যার আপনার ভয় দেখানো হবে, কিন্তু এটার মধ্যে একটা পার্থক্যটা স্যার আপনার একটু। 383-তে সম্পত্তি রিলেটেড অপরাধ। হ্যাঁ, ভয় দেখে যা কিছু আছে বের করার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, জি যদি স্যার। সামনাসামনি করা হয় তাহলে দস্যুতা, আর যদি বলা হয় যে 10 লাখ টাকা রেডি করবেন 2 দিনের মধ্যে, না হলে আপনার ছেলেকে তুলে নিয়ে যাব, না হলে আপনার দোকান আছে না, দোকানে আগুন দিয়ে দিব। এখন তো আগুন দেওয়া জি খুব স্যার। চলছে। হ্যাঁ, তো জি আপনাকে এই স্যার। ভয় দেখালো, তার মানে এখানে কি সম্পত্তি রিলেটেড বুঝতে হবে কত ধারার, মানে কত অধ্যায়ের সেকশন পড়ছি। যেহেতু 17 অধ্যায় মানে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, তাহলে ওখানে সম্পত্তি নেওয়ার জন্য ব্ল্যাকমেল করা হচ্ছে, ভয়টা দেখানো হচ্ছে সম্পত্তি নেওয়ার জন্য। আর জি এখানে স্যার। সম্পত্তি নেওয়ার জন্য না, ও জি এখানে জি স্যার। অন্য ভয় দেওয়া, ওই অন্য ভয় দেখা, এখানে সম্পত্তির সাথে সম্পত্তির ক্ষতির কানেকশন আছে, নেওয়ার জন্য কানেকশন নাই। আর ওখানে ডিরেক্ট সম্পত্তি নেওয়ার জন্য উদ্দেশ্য কি বুঝতে হবে অপরাধের। জি ওই স্যার। ভয় জি দেখানোর স্যার। উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি নেওয়া, এক্সটর্শন, চাঁদাবাজি। আর এটার উদ্দেশ্য ভয় দেখে কোনো কিছু আদায় করা, এটা সম্পত্তি ছাড়া। জি জি স্যার। ক্লিয়ার হলো বিষয়টা? মানে জি অপরাধের স্যার। ইন্টেনশন কি এটা বুঝতে হবে। এই কারণে জি পেনাল স্যার। কোডে প্রথম প্রথম দিকে লিখেছি, দেখেন অপরাধ হতে হলে ইন্টেনশন থাকা জরুরি। ইন্টেনশনের উপর নির্ভর করবে অপরাধটা কি হচ্ছে। এখন মনে জি স্যার। করেন যে একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ছেলেটা মেয়ের ওড়না ধরে টান দিল। এখন এইটা ইপটিজিং। হ্যাঁ, জি এটা স্যার। 509। 500 554-তেও হতে পারে। ঠিক আছে, ইপটিজিং হতে পারে। এখন তার উদ্দেশ্য যদি রেপ করা হয় তাহলে অ্যাটেম্প টু রেপে চলে যেতে পারে। বা এখানে নারী শিশু আইনে 10 ধারা আছে, 10 ধারাতে মলেস্টেশন বলা আছে, মলেস্টেশন হতে পারে। তার মানে একজনের ওড়না ধরে টান দেওয়ার পিছনের উদ্দেশ্য কি? সে কি তাকে শারীরিকভাবে মানে এই যৌন সঙ্গমের চেষ্টা করছে কিনা, মানে রেপের উদ্দেশ্য আছে কিনা তার, মানে এখানে সেক্সুয়াল কোনো কানেকশন আছে কিনা। যদি কানেকশন থাকে তাহলে রেপের কাছাকাছি চলে যাবে, মলেস্টেশন, ইপটিজিং এগুলো যাবে। আর যদি শুধু অন্য ধরে টান দেয়, তার উদ্দেশ্য খারাপ না, জনসম্মুখে এটা যদি করে, তার মানে তাকে জাস্ট টিজ করলো, তাকে এই রেপ করার উদ্দেশ্য নাই, তাহলে এটা পেনাল কোডের 354 ধারা হবে। 500। তার মানে এটা শালীনতা হানি হবে। এই কাজটা কিন্তু একটা নারী আরেকটা নারীর অন্য ধরে টান দিলেও কিন্তু এই অপরাধটা হবে। কিন্তু একটা নারী আরেকটা নারী যদি গায়ের উপর পড়েও যায়, তাহলে কিন্তু এটা রেপ করার চেষ্টা করেছে এটা কিন্তু বলা যাবে না। কারণ উদ্দেশ্য কি এটা বুঝতে হবে। কাজ কিন্তু একই, অন্য ধরে টান দেওয়া। একটা ছেলে টান দিলে রেপের এলিগেশন আসতে পারে, যে রেপ করার চেষ্টা করছিল। কিন্তু একটা নারী যদি নারীর টান দেয় তাহলে 354 ধারায় শালীনতা নষ্ট করার চেষ্টা করেছে বা করেছে। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? ক্লাসটা কেমন এনজয় করলেন, বলেন কেমন লাগলো? এইখানে আচ্ছা। 11 ধারা, 511 ধারার একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ, ফারুক ভাই বলেন। সেটা হলো 511 ধারা যেটা বলছে উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক, তার মানে চুরির চেষ্টা, প্রচেষ্টা যদি বলি আমি, তাহলে হুম, চুরির যে শাস্তি আছে 79-তে 3 বছর, তাহলে হুম। এখানে কি 1.5 বছর হবে? হ্যাঁ, 1.5 বছর হবে যদি তিনশো মানে উনআশির অপরাধ প্রচেষ্টা করলে, করতেছে। মানে যদি প্রচেষ্টা মনে করলে করেন, এটা আলাদা। রাস্তাঘাটে চুরি করতে যে ধরা খাইছে, তাহলে 1.5 বছর হুম, হবে। আর ওটাই যদি বলছিলাম যে বাড়ির মধ্যে চুরি করতে যায় তাহলে 3.5 বছর হবে, কারণ ওখানে 7 বছর আছে তাই। 7 বছর আছে, জি, জি। আচ্ছা, তার মানে আতাউর যেটা রহমান ভাই। মূল শাস্তি আছে, মূল শাস্তির অর্ধেক হ্যাঁ, হবে এই। হ্যাঁ, অর্ধেক হবে। 511 ধারা কিন্তু টেকনিক্যাল একটা ক্যালকুলেশন আছে।